তো আমরা ট্রেনিং এর হেডলাইনটা দেখেছেন, এক্সপেক্টেড বিজনেস গ্রোথ মানে প্রত্যাশিত। আর গ্রোথ মানে কি? আমার ব্যবসা যেখান থেকে আছে এখান থেকে অ্যাডভান্স হওয়া, সামনে যাওয়া, ঠিক না? এখন আমরা যে যেখানে আছি আমাদের লাইফে পিছনে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুযোগ আছে? সুযোগ নাই। আমার উন্নতি হইল আমার জীবন নিয়ে আমি সামনে যাচ্ছি, অবনতি হইল আমার জীবন নিয়ে আমি কোথায় যাচ্ছি? সামনে যাচ্ছি। কিন্তু যেহেতু ব্যবসার ক্ষেত্রে হচ্ছে কি, এটার গ্রোথ মানে সামনে তো যাবই। একজন ব্যবসা করতে করতে দেউলিয়া হয়ে গেছে, সে কি পিছে যাচ্ছে নাকি? না, সেও সামনেই যাচ্ছে। ব্যবসা করতে গিয়ে 1 কোটি টাকা ঋণগ্রস্ত হয়েছে, সেও কোথায় যাচ্ছে? সামনেই যাচ্ছে। কারণ গতকালকের দিনটা তো সে আবার আগামীতে আনতে পারতেছে না। আপনারা এখানে জাস্ট অলমোস্ট প্রায় 50 জনের মতো আছেন, যদিও আমাদের এই বেচে প্রায় 142 জন ছিল। আমরা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনার কারণে আমরা ডিসেম্বর থেকে প্রোগ্রামটাকে শিফট করে আমরা জানুয়ারিতে দিয়েছি। হয়তো এই কারণে হইতে পারে, এই কারণে অনেকে মিসিং হয়েছে। যাক, অসুবিধা নেই। কিন্তু যারা আসছেন, এই ট্রেনিংটা কিন্তু একদম হাই ভ্যালু ট্রেনিং। মানে এটা যদি এটাতে যে ফ্রেমওয়ার্ক, এটার ভিতরে যে মেকানিজমগুলো আমরা বলতেছি, জাস্ট এই জিনিসগুলো যদি আপনি টাচ করতে পারেন আর অ্যাপ্লাই করতে পারেন, আপনার লাইফে কি কি ঘটবে এটা বাদ দেন, পুরা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির চেহারা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন, ইম্প্যাক্ট তৈরি করা, কোনো একটা কর্মকাণ্ড দিয়ে প্রভাব তৈরি করা, কি তৈরি করা? প্রভাব তৈরি করা। প্রভাব তৈরি হওয়ার পর এটার প্রতিক্রিয়াটা কেমন হয়, জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি। গত মাসে আমরা প্রোগ্রামটা চেঞ্জ করেছি যে কারণে, আপনারা জানেন গত মাসটা ছিল আমাদের জাতির জন্য, দেশের জন্য। মানে এই বাংলাদেশ দেশ হওয়ার পরে এত গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তিকে দেশ হারাইছে। একজন শহীদ শরীফ ওসমান হাদি, এটার অধ্যায় শুরু। তার টোটাল বয়স ছিল কত বছর জানেন? সবার মুখস্থ হয়ে গেছে। আরেকজনের বয়স ছিল 80 বছর প্লাস। উনি আমাদের সবারই, সব দল মত সবার উপরে উনি গ্রহণযোগ্য এবং রেসপেক্টেড পারসন, বেগম খালেদা জিয়া। উনিও মৃত্যুবরণ করেছেন। তো হয়তো আপনারা অনেকেই জানেন না, শহীদ ওসমান হাদির বিশ্বস্ত এবং খুব কাছের ব্যক্তি হিসেবে দীর্ঘদিন তার সহযোদ্ধা হিসেবে থাকার আমার সুযোগ হয়েছে। এবং তার নির্বাচন, কালচারাল সেন্টার, এগুলার মেকানিজম, প্ল্যান, পরিকল্পনা, আউটসাইড ইনসাইডে দিন রাত কাজ করার তার সাথে আমার সুযোগ হয়েছে। তো আপনারা এখানে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে রিয়েলি বলেন, চোখ দিয়ে পানি বের হয়েছে কার কার? একটু হাত তোলেন তো। মানে আপনি কাঁদছেন, অ্যাটলিস্ট ম্যাক্সিমামই তো কাঁদছেন। আপনি কি তার সাথে কোনোদিন খাইছেন একসাথে, ঘুমাইছেন? হ্যাঁ। আর আমার এই শরীর থেকে এখনো তার গন্ধ যায় না। আমি এখনো বিশ্বাস করতে পারি না ও নাই। আমার জামার কাপড়ের সাথে এখনো তার শরীরের গন্ধ লেগে আছে। তো ইম্প্যাক্টটা আমার মধ্যে কি হয়েছে? আপনারা যেটা দেখছেন এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছেন তার ব্যাপারে, তার যত বক্তৃতা, টিভি টক শো, তার স্লোগান, তার কবিতা, তার আবৃত্তি, তার সেই ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছে, ওটা বিসিএস যারা করে এদের ক্লাস নিচ্ছে, ইংরেজি ক্লাস, সাইফুডসে, আপনারা এগুলা দেখছেন, ঠিক না? একজন ইউনিভার্সিটির টিচার, উনি লন্ডনের, উনি ওনার কিছু থিসিস দেখার পরে ওনার ছোট্ট একটা মন্তব্য লিখছে উনি, যে আমরা শহীদ শরীফ ওসমান ছিল একটা বন, একটা কি বন, মানে একটা জঙ্গল। আমরা শুধু তার বীজটা দেখছি। কি দেখছি? এই বীজের ভিতর একটা জঙ্গল লুকায়িত ছিল। তার চিন্তা চেতনা, তার আইডিওলজি, তার জ্ঞানের গভীরতা, আরো কি কি করতে চাইছে সে। ধরেন নির্বাচনের পরে আমাদের প্ল্যান কি ছিল, আগামী 5 বছরে আমাদের প্ল্যান কি ছিল। এখনো কালচারাল সেন্টারের
সিসিটিভি ফুটেজগুলা মাঝে মধ্যে দেখি, লম্বা লম্বা মিটিং করতেছি একসাথে 2 ভাই মিলে, কত রাত বিরাইতে। আমার বাসা কাছাকাছি, ওরা আমার বাসা। রাত্রে, অনেক রাত্রে আমি নিয়ে আসতাম বাসায়, আবার ভোর রাত্রে আপনারা জানেন ফজরের নামাজ পড়ে আমরা মসজিদে মসজিদে ক্যাম্পেইন করতাম। তো আমি তাহাজ্জুদের সময় বের হই, তার বাসায় যাই, আবার তাকে নিয়ে বিভিন্ন মসজিদে মসজিদে যাইতাম। তো এই কথাটা এজন্য বললাম, গতকালকে রাত্রে আমি বিবিসির, বাংলাদেশ যখন স্বাধীন হয়, একজন ভদ্র মহিলা, নামটা মনে আসতেছে না, গতকালকে ওই টকশোটা আমি ফেসবুকে শেয়ার দিছি। উনি দেশ স্বাধীন হওয়ার আগ থেকে উনি বিবিসির সাংবাদিক। এইরকম ওয়ার্ল্ড ক্লাস প্রায় 3 থেকে 4 জন গবেষক এবং সাংবাদিক তারা একটা অনলাইন অ্যাক্টিভিজম করছে হাদিকে নিয়ে। তো ওখানে তারা বলছে যে পৃথিবীর ইতিহাসে এত অল্প বয়সে, এত কম বয়সে, এত ভ্যারাইটিজ স্কিল নিয়ে, দক্ষতা নিয়ে আপনি যদি তার বক্তৃতা শুনেন তাহলে মনে হবে পৃথিবীতে এইরকম বক্তৃতা দেওয়ার লোক বিরল। আবার যদি শুনেন সে কবি নজরুলের কবিতা আবৃত্তি করতেছে, আপনার কাছে মনে হবে কবি নজরুল 100 বছর আগে শুধু তার জন্যই কবিতা লিখে গেছে। ঠিক না? দেখছেন? আবার সে যখন মিছিলে স্লোগান দিতেছে তখন কি মনে হয়? আবার যখন সে ইউনিভার্সিটিতে ক্লাস নিতেছে তখন কি মনে হয়? আবার সে যখন সহপাঠীদের সাথে মিশতেছে, আমার কাছে মাঝে মধ্যে মনে হইতো আমার 10 বছরের একটা ছেলে আছে, আমার ছেলের মধ্যে যে ম্যাচুরিটি আছে ওর মধ্যে মনে হয় ম্যাচুরিটিও নাই। মাঝে মধ্যে আমরা এত ক্যাজুয়ালি মিশতাম, এমন ভাবে হাসি ঠাট্টা করতাম, হাজবেন্ড হিসাবে, ভাই হিসাবে। মানে একটা মানুষ, এবং সে সবসময় বলতো ভাই আমি যেটাতে হাত দিব ওই কাজটাকে আমি এমন ভাবে করব আমার সাথে কম্পেয়ার করার লোক থাকবে না। চিন্তা করতে পারেন, সে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল? কোন রাজনৈতিক দল করে নাই, কোন রাজনৈতিক সংগঠনও করে নাই। কি করে নাই? সংগঠন করে নাই। একা একজন ব্যক্তি, কি একা। যত ভিডিও ফুটেজ টুটেজ দেখেন এখন টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায়, দেখবেন এই যে নির্বাচনী ক্যাম্পেইন, এটা সেটা, অল ওভার আমরা মানুষ 8-10 জন। শুক্র শনিবার হইলে 15-20 জন হইতো। অনেকে চাকরি বাকরি থাকতো, শুক্র শনিবার একটু সময় পাইতো। একা একজন ব্যক্তি একটা দেশের সার্বভৌমত্বর বাহিরে যায়, ইন্টারন্যাশনালি কি পরিমাণ ইম্প্যাক্ট তৈরি করছে, কি পরিমাণ প্রভাব তৈরি করছে আপনি চিন্তা করতে পারেন? গতকালকে অনেক রাত্রে আসছি কালচারাল সেন্টার থেকে, মানুষজন মিনিমাম 5 থেকে 7টা ডিপার্টমেন্টের সামনে পিএইচডি ডিগ্রি অর্জন করবে শুধু ওসমান হাদি থিসিসের উপরে, গবেষণার উপরে, তার বিভিন্ন বিষয়ের উপরে। এইবার আপনারা গেলে ইনশাল্লাহ দেখবেন আমরা কালচারাল সেন্টার থেকে বাণিজ্য যেটা হয় বইমেলা, 21শে বইমেলা, ওটার একটা বিশাল অপশনই আমরা নিচ্ছি। ওর উপরে লেখা গবেষণা ভিত্তিক অন্তত 10টা প্রকাশনা পাবলিশড হবে ইনশাল্লাহ। এবার সবার দাওয়াত রইল, যাবেন। তো এজন্য বললাম ভাই, আপনি আজকে যেটা চিন্তা করতেছেন, আমি আপনি যেটা করতেছি, যদি এই কাজটাকে একটু ভালোবেসে করি, এই কাজটাকে একটু দেমাগ দিয়ে করি, একটু বিবেক খাটাই করি, এটা আমার আপনার ক্যারিয়ার না, এটা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিতে পারে, দেশের অর্থনীতি চেঞ্জ করে দিতে পারে। এটার প্রভাব এমন ভাবে তৈরি হইতে পারে, এটাকে ইংরেজিতে বলে বাটারফ্লাই ইফেক্ট। কি বলে? বাটারফ্লাই ইফেক্ট। প্রজাপতি উড়ে কিভাবে, দেখছেন ডানা মেলে কিভাবে? বলা হয় যে এই ডানাটা যে এখানে সে বাড়ি মারলো, পৃথিবীর আরো প্রান্তে গিয়ে এটার ইফেক্টটা তৈরি হয়। আজকে আমি আপনি এমন কিছু করার চেষ্টা করব যে আমি আপনি ইন্স্যুরেন্সে গত 50 বছরে কত লোক কাজ করে গেছে না? কোটি টাকা কামাইছে না? কামাইছে কিনা? এখন অনেকে কামাচ্ছে কিনা? তো এরা থাকবে না। তো ইন্ডাস্ট্রিতে আগেও জিডিপির যে করুণ অবস্থা ছিল, এখনো জিডিপির করুণ অবস্থা। এই অবস্থায় বুঝে একটা ইন্ডাস্ট্রি চলবে? কোনো না কোনো ব্যক্তিকে, কাউকে না কাউকে এমন ইমপ্যাক্টফুল কিছু করতে হবে, এমন গুরুত্বপূর্ণ কিছু করতে হবে। আমি আপনি থাকবো না, মারা যাব, কিন্তু এই ইন্ডাস্ট্রি 100 বছর পর আমাকে আপনাকে মনে রাখবে।
সিম্পলি চিন্তা করেন, গত হয়তো 3 বছর থেকে আমি গবেষণা করতেছি, পড়ালেখা করতেছি, আউট অফ ইন্স্যুরেন্স, আউট অফ সোনালিতে গিয়ে বিভিন্ন বিজনেস মেন্টর, কনসালটেন্টদের পরামর্শ নিয়ে কিভাবে কি করা যায়। এই এত বড় ইন্ডাস্ট্রি, এত মানুষ বাংলাদেশে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কোনো ইয়ে নাই। আল্লাহ পাক যেহেতু আমাকে এখানে একটু রিজিক দিছে, এই রিজিকটা দিয়ে আমার সংসার চলতেছে, আমি ভালো থাকতেছি। এখন আমার এই মেধা, এই শ্রম, এই আমি ব্যক্তি দিয়ে এমন কিছু করার চেষ্টা করি যেন এই ইন্ডাস্ট্রিতে আমি মরে যাওয়ার পরও মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি হইতে পারে। কি হইতে পারে? বেনিফিশিয়ারি হইতে পারে, লাভবান হইতে পারে। আমি তো হচ্ছি, আমি হচ্ছি না, আমি তো হচ্ছি, আমি না থাকলেও যেন হইতে পারি। এটার ইম্প্যাক্টটা কতটুকুতে পৌঁছাইতে পারি। এখন ধরেন আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের ফেসবুক পেজের সাথে কারা কারা যুক্ত আছেন বলেন তো? ফেসবুকের সাথে দেখেন আমাদের ভিডিওগুলা বা ইয়েগুলা দেখেন। আচ্ছা, লিঙ্কডইন বা ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন কারা? আচ্ছা, এই অল্প দিনে মাত্র 5-6 মাসের অ্যাক্টিভিজমে বীমা শিল্পের মধ্যে, পুরা ইন্ডাস্ট্রির মধ্যে মেট লাইফ, ন্যাশনাল লাইফ, গার্ডিয়ান লাইফ, অন্যান্য বীমা কোম্পানির লোকজনও কিন্তু আমাদের ট্রেনিং নিচ্ছে। জানেন, আমাদের এক একটা ভিডিও 2 লাখ 2.5 লাখ পর্যন্ত মানুষ দেখছে, 200-500 পর্যন্ত শেয়ার হচ্ছে। জাস্ট একটু চিন্তা করে দেখেন, আমার মতো যদি সারা বীমা ইন্ডাস্ট্রিতে কয়টা কোম্পানি ভাই, এইরকম 36টা জসিম তৈরি হইতো, 36 জন ইন্ডাস্ট্রির খুঁটিনাটি বিষয় নিয়ে, অ্যাওয়ারনেস নিয়ে, অ্যাডভোকেসি পর্যন্ত, কিভাবে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করা যায় এগুলা নিয়ে কথা বলতো, এই রকম সেমিনারের আয়োজন করত, ভিডিও ডকুমেন্টারি বানাইতো। এটার ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রিতে পড়তো কি পড়তো না একটু বলেন? হ্যাঁ, 2-4-5টা কোম্পানি যারা একটু খারাপ করছে, এখন রেপুটেশন খারাপ, এই কোম্পানিগুলা ব্যবসা করার স্বার্থে কি মানুষের টাকা পয়সা দিয়ে পজিটিভ মার্কেট তৈরি করে ব্যবসা করতে হইতো না? হইতো কি না? তাহলে খুব সিম্পল ব্যাপার ভাই, খুব সিম্পল ব্যাপার। সাহস করে বাংলাদেশের ইতিহাসে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে শুরু করিয়েছে, সাহস করে শুরু করেছি। আমরা চাচ্ছি যে আরো যদি 5-10 জন 20 জন মানুষ এইভাবে দাঁড়ায় যায়, তাইলে পরে পুরা সোসাইটির মধ্যে, দেশের মধ্যে, মানুষের মধ্যে যখন স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা, পারিবারিক আর্থিক নিরাপত্তা, এই 2টা বিষয় নিয়ে অ্যাওয়ারনেস তৈরি হবে। কি তৈরি হবে? অ্যাওয়ারনেস তৈরি হবে। ওই মানুষটার কাছে যখন কোনো একজন বীমা কোম্পানি সশরীরে যাবে, রেসপন্সটা কি কুইকলি চলে আসবে না? খুব দ্রুত চলে আসবে না? আসবে কি না? এখন তো আমাদের মধ্যে অ্যাওয়ারনেস নাই। কি নাই? অ্যাওয়ারনেস নাই। তাহলে A to Z কত যুদ্ধ করে একটা পলিসি বিক্রি করতে হয়। এখন আমরা চাচ্ছি অল ওভার, পুরা দেশ, পুরা সোসাইটি, আমাদের এডুকেশন সিস্টেম থেকে শুরু করে একটা কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে আসতে। মানুষ বিমাকে খারাপ জানুক, এটা জানুক, সেটা জানুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। একজন ভালো জানলে এটার পিছনে লজিক আছে, একজন খারাপ জানলে কি ইলজিক্যালি খারাপ জানে নাকি? সেটাও লজিক্যালি খারাপ জানে, ঠিক না? তো এখন অ্যাটলিস্ট যদি সে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তার ব্যাপারে কেয়ারফুল থাকে, পারিবারিক আর্থিক নিরাপত্তার ব্যাপারে কেয়ারফুল থাকে, আপনি আমি যখন ফেস টু ফেস তার সাথে কথা বলতে যাব, তার মধ্যে ওই নেগেটিভ লজিকগুলো কি আমরা লজিক দিয়ে পজিটিভ করতে পারবো না? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। এখন আজকে ট্রেনিং শুরু করার আগেই, ট্রেনিংয়ে কিন্তু এখনো মূলে যাই নাই, একদম নিয়ত থেকে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, বুখারী শরীফের এটা প্রথম হাদিস না? বুখারী শরীফে এমন হাদিস আছে 5 পৃষ্ঠা লাগবে একটা হাদিস লিখতে। কি বলেন নবী ভাই? কিন্তু শুরু করছে 2টা সেন্টেন্সের একটা হাদিস দিয়া। আপনি চিন্তা করেন কত পাওয়ারফুল এই 2টা শব্দ। আপনার নিয়ত ঠিক হইলে কি ঠিক? সব ঠিক। এবং মানুষের কিন্তু নিয়ত পরিবর্তন হয়। কি হয়? পরিবর্তন হয়, আপডেট হয়। আমি আপনি হয়তো এখানে যে নিয়তে আসছি কিনা, আমি চাইলে কি এখান থেকে আবার একটা নতুন নিয়ত, নতুন একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে আবার শুরু করতে পারি কিনা ভাই?
হ্যাঁ, তাইলে আমরা একটু সবাই যে আমরা কে মন থেকে চাচ্ছি যে আমি তো এখান থেকে 2-4 পয়সা ইনকাম করতেছি না। এখন কেউ 10,000 ইনকাম করতেছেন, কেউ 50,000 করতেছেন, কেউ 20,000 করতেছেন, কিন্তু ইনকাম তো একটা হচ্ছে নাকি? আমার ইনকাম যা হওয়ার হক, আল্লাহ পাক যেহেতু আমার রিজিক এখানে রাখছে, আরো যেই কয়দিন আল্লাহ আমার রিজিক এখানে রাখে, আমার কর্মকাণ্ড, আমার অ্যাক্টিভিজম, আমার সবকিছু দিয়ে আমি এই ইন্ডাস্ট্রিতে একটা ইম্প্যাক্ট তৈরি করবো। আমি না থাকলেও যেন মানুষ এখান থেকে বেনিফিশিয়ারি হইতে পারে। কে কে রাজি আছেন? একটু দাঁড়াই আমরা, ইনশাল্লাহ পারবো, করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, বসেন। আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ, সবাই বলেন আমিন। আসেন এইবার আমরা ট্রেনিং এর মধ্যে যাই। এখন কি মনে হয়, লোক বেশি দরকার? না, কোয়ান্টিটি দিয়ে কখনো বিপ্লব হয় না, কোয়ালিটি দিয়ে হয়। কি দিয়ে হয়? কোয়ালিটি দিয়ে হয়। 1000 অযোগ্য অদক্ষ ব্যক্তির থেকে একজন যোগ্য ব্যক্তি আল্লাহর কাছেও মর্যাদাবান, দুনিয়াবীর সরকার রাষ্ট্রের কাছেও কি মর্যাদাবান? ইয়েস অর নো? তাহলে আমরা কি এভারেজ থাকবো না কোয়ালিটি হব? আমরা কোয়ালিটি হব ইনশাল্লাহ। এইবার আসেন, এই জাস্ট এতটুকু, এইবার গ্রোথ কিভাবে আসেন আমরা একটা একটা করে যাই। আসেন, ব্যবসা আমরা কেন করছি? শুধু ধনী হওয়ার জন্য, অর্থ কামানোর জন্য? ব্যবসা হতে হবে জান্নাতে যাওয়ার উসিলা। কিসের উসিলা? আমি ভাবছিলাম আজকে ওই ভিডিওটা আপনাদেরকে এখানে দেখাবো। মার্কেটিং সাইকোলজিস্ট, আমাদের দেশের খুব অন্যতম একটা ছেলে, আমি ওকে খুব ফলো করি। আমাদের বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্সের বেস্ট ট্যুর গ্রুপে গত পরশুদিন একটা ভিডিও ক্লিপ দিয়েছিলাম, দেখছেন সবাই? হ্যাঁ, সূরা মুজাম্মেলের উপরে সে যে বিশ্লেষণটা করছে দেখছেন? তাহলে তার রিপিট করার দরকার নাই। ব্যবসায়ীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্ব দিছে, ওই আলোচনাটা 5 মিনিট শুনলেই এনাফ না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনাও নিয়ে আসছে ওখানে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেন যে 2 জায়গায় যেন আমার মৃত্যু হয়। কয় জায়গায়? একটা হইল আল্লাহর রাস্তায় জিহাদ করতেছি, ওখানে আমি শহীদ হয়ে গেছি, এই মৃত্যু চাইতেন। আর 2 নম্বর হইল ব্যবসা বাণিজ্য করতেছি, ওই কিনা বেচার সময় আমি মৃত্যুবরণ করছি। তার মানে সাহাবাদের জজবা ছিল যে হয় আমি ব্যবসা করতে করতে মরবো, আর নাহলে জিহাদ করতে করতে মরবো। 2 মৃত্যুই আল্লাহর কাছে কল্যাণকর। তাহলে ব্যবসা কি শুধু ব্যবসা, টাকা কামানো, না জান্নাতে যাওয়ার উসিলা? ওকে, আসেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা, এটা তো সবার মুখস্থই আছে। তাহলে এটা ডেসক্রিপশন কিন্তু ওই ভিডিওটার মধ্যে আছে। যারা এখনো দেখেন নাই, হয়তো গুরুত্ব দিয়ে এখান থেকে শেষ করে ভিডিওটা 4-5 বার দেখবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে কি কি শর্ত দিছে। আমানতদার হইতে হবে আর সত্যবাদী হইতে হবে। শর্ত কয়টা? এখানে ব্যবসায়ী দাড়িওয়ালা হইতে হবে, আছে? মাথার টুপি থাকতে হবে, আছে? জুব্বা থাকতে হবে, আছে? ওমরা 10 বার করতে হবে, বড় হজ 5 বার করতে হবে, আছে? কিচ্ছু নাই। শর্ত কয়টা? কি শর্ত? শুধু সত্য কথা কই ব্যবসা করবে আর আমানতের খেয়ানত করবে না। এই ব্যবসায়ী মরে গেলে তার জান্নাত কার সাথে হবে? বুঝেন বিষয়টা? বুঝেন? আচ্ছা, আসেন, আমরা ওই ব্যবসা করতেছি ইনশাল্লাহ। এখন আসেন, নিয়তকে ঠিক করার জন্য এখানে এই যে আমরা বারবার পেশা চেঞ্জ করি, আমাদের এখানে 90% লোকের কর্মজীবন কিন্তু ইন্স্যুরেন্স দিয়ে শুরু হয় নাই, বা এখনো আমরা অন্য কিছুর পাশাপাশি করি, ঠিক না? আমি এর আগে কত কিছু করছি, এই ব্যবসা করছি, ওটা করছি, সেটা করছি, এখন আসি ইন্স্যুরেন্সে একটু স্থির হয়েছি। তো বারবার পেশা চেঞ্জ মানুষ কেন করে? অনেক কারণে করে, ঠিক না? এটা কি কোনো গুড সাইন? এটা ভালো দিক বারবার পেশা চেঞ্জ করা? ভালো দিক না। কি কি বিষয় মাথায় রেখে ব্যবসার সিদ্ধান্ত নিলে বারবার ডিসিশন চেঞ্জ করতে হয় না, এটার 5টা রুলস আমি দিয়ে দিছি এখানে। দেখেন, এমন কোন কাজ যা আছে যেটা আমি পছন্দ করি। এখন অনেক মানুষ, আমার টিমে আমি এরকম লোক পাইছি, সেই ইন্স্যুরেন্স পছন্দ করে না, কিন্তু কাজ করে কেন? মাস শেষ হইলে 30-40 হাজার টাকা পায়। 30-40 হাজার টাকা পায়, 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 30-40 হাজার টাকা পায়
মাস শেষ হইলে কত পায়? 30-40 হাজার টাকা পায়। পলিসি একটা সেল করে 10 লাখ 12 লাখ টাকার কমিশন টমিশন পায়। এখন ওরা দেখছি কয়দিন পরে আর কিন্তু এই পেশায় নাই, কারণ কাজটাকে সে ভালোবাসতেছে না, হ্যাকায় পড়ি করতেছে। দুই একজনের মনে একটু ঘুম আসতেছে, অসুবিধা না, অনেকে রাত্রে জার্নি টার্নি করে আসছেন, একটু মুখ ধুয়ে আসবেন, হ্যাঁ এখানেই তো ইয়ের ব্যবস্থা আছে, ঠিক আছে? বা একটু, কারণ যদি ঘুমেই থাকলেন, আমার ক্লাসে কেউ মোবাইল বাজলে বা ঘুমাইলে আমি এগুলা কখনো বলি না, এটা আপনার ফ্রিডম। কিন্তু ভাই এখানে তো আপনি একটা কষ্ট করে আসছেন, টাকা খরচ করে আসছেন, ঠিক না? তো আপনার ইফোর্টটা যেন আপনি নিয়ে যাইতে পারেন, ঠিক আছে? আসেন, কোন কাজ হালাল ভাবে ইনকাম করতে পারেন। এখন ধরেন কাজ ভালোবেসে ফেলছেন, আমরা ভালোবেসে এরকম অনেক কাজ করি যেখান থেকে পয়সা আসে না। কি আসে না? পয়সা আসে না। আমার জীবনে তো অর্ধেকটা কাটাই দিছি ক্রিকেট খেলতে খেলতে, দাঁড়ি মোজ পাকাই ফেলছি রোদ্রে থাকতে থাকতে, কিন্তু পয়সা তো কামাইতে পারিনি, ভালোবেসে করছি। অনেক মানুষ দেখবেন মাছ ধরাতে খুব এক্সপার্ট। কি ধরাতে? মাছ ধরাতে। রাত্রে মাছ ধরে, দিনে ধরে, জাল পাতি ধরে, কলবর্ষিদি ধরে, কিন্তু নিজে খায় না। এরকম অনেক মানুষ আছে নিজে খায় না, মানে ধরাটা তার নেশার মতো, এটা ফ্যাশন। তো এখন আপনার ফ্যাশন যদি প্রফেশন হয়ে যায়, মানে এটা করতেও ভালো লাগতেছে, আবার এখান থেকে ইনকামও আসতেছে, তাইলে একদম এটা আরো বেটার হয় না? আরো বেটার হয়। 3 নাম্বার হইল আপনি যা করতেছেন তা ইসলাম সাপোর্ট করে কিনা। আমি 2015 সালে তবলিগে গেছিলাম এই যে বিদেশি জামাতের সাথে, তো ওখানে ওনাদের ভাষা থেকে আমি বাংলায় ট্রান্সলেট করে দিতাম মসজিদে, বড় বড় মসজিদ টসজিদে। তা আমাদের জামাতের আমির সাহেব ছিল ইন্দোনেশিয়ান এক ভদ্রলোক, উনি ইন্দোনেশিয়াতে ব্যাংকে জব করতো, 3 কোটি টাকা ছিল ওনার স্যালারি। লাভ দিয়ে না, বাংলাদেশি টাকায় 3 লাখ টাকার একটু কম বেশি হয়, ইন্দোনেশিয়ান টাকার মান কম। 50,000 টাকার নোট, 1 লাখ টাকার নোট ওদের। তো উনি বলল যে আমি চাকরিটা ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দিয়ে উনি, ওনার ওয়াইফ তো লিগে গেছে, উনি আসছে, তো বলল যে কেন ছাড়ছেন? কয় আমি যখন বুঝে ফেলছি এটা সুদ। এটা কি? এখন একটা লোকের পড়ালেখা ব্যাংকিং নিয়ে, কি নিয়ে? তার ক্যারিয়ারটা ব্যাংকিং এর উপরে। যখন তার মধ্যে দিনের বুঝ আসছে, হালাল হারামের ব্যাপারে তার মধ্যে কনসার্ন তৈরি হয়েছে, সাথে সাথে তার শিক্ষা, তার ক্যারিয়ার সে টোটালি কি করে দিছে, এক মুহূর্তের মধ্যে ক্লোজ করে দিছে। আমাদের দেশে এরকম অসংখ্য ঘটনা আছে না? আছে কি না? আছে। অনেক মানুষ আমি দেখছি ওকালতি করে বা বিভিন্ন পেশা করে, সে বুঝতেছে না আমার এই চেয়ারে বসে, এখানে বসে আসলে আমি বৈধ হালাল ভাবে ইনকাম করাটা আমার জন্য টাফ। আমার শিক্ষা দীক্ষা আছে, অসুবিধা নেই, আমি অন্য কিছু করে খাবো, কম পয়সা ইনকাম করব, তাও আমার এখানে চলবে না। এইরকম ভাবে কিন্তু বহুত মানুষ কামব্যাক করে, করে কিনা ভাই? করে। তো এখন যদি আপনার এটাকে ইসলামও সাপোর্ট করে, তাহলে তো আরো ভালো হইলো। কি হইলো? আরো ভালো হইলো। 4 নম্বরে, আপনি যা করছেন তা কি আপনার বংশধররা করবে? অনেক মানুষ আছে প্রবাসে থাকে, সে কখনো চায় না যে আমার ছেলেও প্রবাসে থাকুক। এত কষ্ট করে বুঝি আমার জীবন নালে কাটাইলাম, আমার ছেলে মেয়ে বুঝি এত কষ্ট করে কাটাবে। এখন যদি এমন হয়, আমি যেই পেশাতে আছি আমিও মন প্রাণে চাই আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে মেয়েও এই পেশাতে আমার হাল ধরুক, তাহলে বিষয়টা আরো ভালো হয় কিনা? নাম্বার 5 কি? আরো ভাবুন, আপনি বৃদ্ধ হবেন, তখন কি আপনি আফসোস করবেন কিনা? আমি বহু মানুষ দেখেছি রিটায়ার্ড করার পরে ডিপ্রেশনের কারণে মারা গেছে। কিসের কারণে? ডিপ্রেশনের কারণে। এবং আক্ষেপ করতে দেখেছি, আফসোস করতে দেখেছি, জীবনটাই শেষ করে দিলাম, কি জন্য যে এই লাইনে গেলাম, এই পেশাতে গেলাম। এরকম মানুষ দেখছেন আপনারা? আপনি খোঁজেন, আপনার আশেপাশে খোঁজেন, প্রচুর পাবেন। মানে তার পিছনের জিন্দিগিতে, তার কর্মজীবন নিয়ে তার আফসোসের কি নাই? শেষ নাই। তাহলে আমার আপনার জীবনটা কি আক্ষেপে যাবে, আফসোসে যাবে? না। এখন এই 5টা জিনিস দেখে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ইন্নামাল আমালু বিন্নিয়তটা যদি ঠিক করতে পারি যে আমার এই পেশাতে এই 5টা জিনিস আছে না নাই, ভাই শয়তানও তো ধোঁকা দিয়ে আপনারে ধোঁকায় ফেলতে পারবে না। ইয়েস অর নো? পারবে?
তো এটার জন্য তো জ্ঞান লাগবে, কি লাগবে? স্টাডি করতে হবে, পড়ালেখা করতে হবে আপনাকে, তাহলে না আপনি এরকম সিদ্ধান্ত নিতে পারবেন। নাহলে এজেন্ট হয়েছেন, ইউনিট ম্যানেজার হয়েছে, ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে, এরপরও ক্যারিয়ার হয় না, কি হয় না? অন্য পেশায় চলে যাচ্ছে। আসছে যেমন হুজুকে, চলেও যাচ্ছে কিসে? হুজুকে। হুজুকে কাজ করে কি ক্যারিয়ার হয়? না ভাই, হয় না। আসেন এখন আমরা 1 নম্বরে, আমরা যে সামনের দিকে অ্যাডভান্স হব, আমাদের পজিশনটা দেখি। কি দেখি? পজিশন। এখন বীমা কোম্পানির জন্য এফএ আছে, ইউনিট ম্যানেজার আছে, ব্রাঞ্চ ম্যানেজার আছে, এটা পদবি। এটা কি? পদবি। পদবি দিয়ে কোনো টাকা আসে ইন্ডাস্ট্রিতে? 5 পয়সাও আসে? বলেন তো, 5 পয়সা তাও আসে? একজন ব্রাঞ্চ ম্যানেজার, তার নিচে 1 টাকাও ডেফার্ডেও সেল হয় নাই, রেনিউয়ালও সেল হয় নাই, তার ইনকাম কত? এফএ হইল ইনকাম 0, ব্রাঞ্চ ম্যানেজার হইল ইনকাম কি? 0। তাইলে আমরা যেহেতু তো কোনো বীমা কোম্পানি না, আমরা একটা ট্রেনিং একাডেমি। আপনার পদ কি এটা দিয়ে তো আমার কিছু যায় আসে? আপনার পজিশন দিয়ে আমার যায় আসে। কি দিয়ে? এখন একজন বললো যে ভাই আমি এফএ, কিন্তু আমার মাসে ইনকাম 2 লাখ টাকা। আর একজন বলল যে আমি ব্রাঞ্চ ম্যানেজার, আমার তো সংসার চলে না, আমার পাশাপাশি চাকরি বাকরি করতে হয়। পজিশনটা কার ভালো বলেন? পজিশন ভালো কার? অবস্থানটা স্ট্রং কার? এফের। এক্স্যাক্টলি। তাইলে 10,000 টাকার নিচে এখানে কোনো পজিশন আছে? কোনো পজিশন নাই, 0। যদি 1 লাখ টাকা বা এর কাছাকাছি হয় তাহলে কি পজিশন? ব্রেক থ্রু। ব্রেক থ্রু মানে কি? আমনে মোটামুটি ধাক্কায় টাক্কায় একদম লাইফ লিড করার মতো বা সাস্টেন করার, টিকি থাকার মতো একটা পজিশন তৈরি করছেন আর কি। এটাকে বিজনেসে ব্রেক থ্রু বলে। আর 2 লাখ টাকার উপরে গেলে এটাকে কি বলে? মোমেন্টাম। মোমেন্টাম মানে ফ্লাইং পজিশন। কি পজিশন? ফ্লাইং পজিশন, উড়ন্ত পজিশন। মোমেন্টামে উঠার পরে আপনার কিন্তু কষ্ট কম। কি কম? আপনার তখন ব্রেন খাটাইতে হবে মোমেন্টামটা ধরে রাখার জন্য। ও ধরে রাখলেই সামনে যাবে, আর কিছু করা লাগবে না। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের পজিশনটা চেঞ্জ করতে চাই। তাহলে তো অঙ্ক শিখতে হবে। কি শিখতে হবে? অঙ্ক শিখতে হবে, বিজনেসের ম্যাথ শিখতে হবে। আপনি জানেন পৃথিবীর সবকিছু যে অঙ্ক। আমি আপনি কয়দিন বাঁচবো এটা কি? অঙ্ক। কবে মরবো এটা কি? আজকে কি খাইছি এটা কি? দিনে কত ঘন্টা এটা কি? কত সেকেন্ড এটা কি? সবই অঙ্ক। সবই কি? অঙ্ক। শুধু ব্যবসা করতে আইসা যদি অঙ্ক না করি তাহলে ব্যবসা হবে? ব্যবসা হবে না। আসেন এখন এভরিথিং ইজ ম্যাথ, ম্যাথ ইজ এভরিথিং, এডি বুঝলাম। সাকসেস এই জায়গাটা একটু বুঝেন। এখানে কি লেখা আছে? সমান সমান কি? অ্যাকচুয়াল রেজাল্ট সমান সমান এক্সপেক্টেড রেজাল্ট। ধরেন সাকসেস মানে সফলতা, এটা তো আমরা বুঝলাম। মানে সফলতা এবং অ্যাকচুয়াল রেজাল্ট, এই দুইটা সমান সমান কি হয়? এখন আপনি যেটা প্রত্যাশা করতেছেন, ধরেন আমি আপনি আজকে প্রত্যাশা করতেছি এই মাসে 1 লাখ টাকা ইনকাম করব। কি করব? খুব সহজ উদাহরণ দিয়ে বলতেছি, বুঝবেন। যদি এখানে ইংরেজিতে লেখা অসুবিধা নেই। আমার আপনার প্রত্যাশিত রেজাল্ট হইলে 1 লাখ টাকা ইনকাম করা। কয় টাকা ইনকাম করা? এটা যদি হয় এটা আমার প্রত্যাশিত রেজাল্ট। তো হইতে হইলে আমার দেখা গেছে যে অ্যাকচুয়াল রেজাল্ট কাজ করতে যাই আমি পাইলাম 50,000। কত হাজার? আমার প্রত্যাশা ছিল 1 লাখ, অ্যাকচুয়াল আসছে কত? তাহলে কি আমি সাকসেস? না। আমার প্রত্যাশা ছিল 1 লাখ, অ্যাকচুয়াল রেজাল্টও 1 লাখ, তাহলে সমান সমান কি? সাকসেস। এইবার আসেন এক্সপেক্টেড রেজাল্ট, এখানে আসেন ফেইলিওর। তাহলে আপনার অ্যাকচুয়াল রেজাল্ট কি? অ্যাকচুয়াল রেজাল্ট আপনি যেটা প্রত্যাশা করছেন এটা সমান আসে নাই, তাইলে আপনি ফেলুয়ার। আর যদি এক্সপেক্টেড রেজাল্ট আপনার প্রত্যাশা সমান সমান আসে তাহলে আপনি কি? সাকসেস। তাহলে সফলতাটাও অঙ্ক, ব্যর্থতাটাও কি? অঙ্ক। আপনি ব্যর্থ হয়েছেন, কতটুকু ব্যর্থ হয়েছেন এটাও যদি না বের করতে পারেন, কিয়ামত এসে যাবে, আপনি ব্যর্থতা থেকে বের হইতে পারবেন? ভাই খুব কঠিন হয়ে গেল নাকি?
ধরেন আপনি ব্যর্থ হয়েছেন, ধরে নিলাম আমিও ব্যর্থ, স্যারও ব্যর্থ, আমরা সবাই ব্যর্থ। এখন স্যার আমি কতটুকু ব্যর্থ হয়েছি এটাও যদি ডিফাইন না করতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত আমি সাকসেস হইতে পারবো? একটু জাস্ট ব্রেনটাকে খাটাই দেখেন, ব্যর্থ 99.99% মানুষ এই জায়গাটাতেই ব্যর্থ। বুঝছে অঙ্কটা? বুঝছে আপনাদের? হ্যাঁ, বুঝে আসছে? আপনি সাকসেস হয়েছেন, কতটুকু সাকসেস হয়েছেন এটাও কি অঙ্ক। ব্যর্থ হয়েছেন, কতটুকু ব্যর্থ হয়েছেন এটাও কি। এখন আপনি কতটুকু ব্যর্থ হয়েছেন, কিভাবে ব্যর্থ হয়েছেন, এটার কোনো হিসাব আপনার কাছে নাই। আপনি কিয়ামত পর্যন্ত কাজ করবেন, কিয়ামত পর্যন্ত ব্যর্থই থাকবেন। ভাই ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এইবার আসেন আমরা আরেকটু অ্যাডভান্স হই। তাহলে এবার আসেন আমরা সফল তো প্রত্যেকে হব ইনশাল্লাহ, ইয়েস অর নো? তাহলে কি করতে হবে? কোটিপতি হতে হলে আপনার প্রথমে ভ্যালু বাড়াইতে হবে, দাম বাড়াইতে হবে। ভ্যালু মানে কি? দাম। একজন মানুষের দাম কত, ভ্যালু কত? আমরা আমাদের সব পরিচিত মানুষদেরকে কি এক মূল্যায়ন করি, একভাবে দাম দেই না? কেন দেই না? আমি আপনি যেই মানুষটা যেই মূল্যের, ওই মানুষটাকে ঠিক ওই রেসপেক্টই দেই, ঠিক না? তো আসেন এই জায়গাটাতে আমরা বর্তমানে কিভাবে আপনি বের করবেন আপনার ভ্যালু কত। ধরেন আপনি প্রতিদিন 10 ঘন্টা কাজ করেন। কয় ঘন্টা? 10 ঘন্টার নিচে তো আর কেউ কাজ করেন না, যে যেটাই করেন। 10 ঘন্টা যদি আপনি কাজ করেন, এভারেজে মাসে করেন কয় দিন? সপ্তাহে 6 দিন, মাসে করেন 25 দিন। আচ্ছা, তার মানে আপনি কত ঘন্টা কাজ করেন? 250 ঘন্টা কাজ করেন। এখন যদি আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, তাহলে আপনার 1 ঘন্টার ভ্যালু কত? 400 টাকা। 1 ঘন্টার ভ্যালু কত ভাই? 400 টাকা। এখন যার 1 লাখ টাকাও ইনকাম নাই, তার দেখেন প্রত্যেক ঘন্টার ভ্যালু আরো কম। আরো কম না? যার 50,000 টাকাও ইনকাম নাই, তার ভ্যালু আরো কম। এখন আসেন আমরা প্রত্যেকেই তো চাই আমার মাসে 10 লাখ টাকা ইনকাম হোক, কি আসন্ন? চাই কিনা? মন থেকে চাই কিনা? আপনি যদি আপনার ভ্যালুটা না বাড়ান, তাহলে ইনকামটা কি কিয়ামত পর্যন্ত হবে? রিয়েলি হবে ভাই? তাহলে আগে কি বাড়াইতে হবে? ভ্যালু বাড়াইতে হবে, নিজের দাম বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে? দাম বাড়াইতে হবে। আপনার দামের সাথে সাথে আপনার ইনকামের ভ্যালু কি বাড়বে। এবার আসেন আমরা একটু নেক্সটে যাই। এখন এটা তো আমরা বের করলাম। এবার প্রতি মাসে যদি আপনি 10 লাখ করে ইনকাম করতে চান, কয় লাখ করে? তাহলে প্রত্যেক ঘন্টার ভ্যালু কত হইতে হবে? এখন আপনি আজকে এখানে বসে নিয়ত করলেন যে আমি মাসে 10 লাখ ইনকাম করব। কয় লাখ? 10 লাখ ইনকাম করব। আপনি যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন, আপনি খেয়াল রাখবেন আপনি ঘন্টা 4,000 টাকা হারাচ্ছেন। কত হাজার? ফেসবুকে উল্টা পাল্টা সময় নষ্ট করতেছেন, ঘন্টায় কত? 4,000। আনপ্রোডাক্টিভ গসিপিং করে, গীবত শেকায়েত করে সময় কাটাচ্ছেন, ঘন্টায় কত? তো যদি নিজের দাম নিজে বুঝেন, নিজের মূল্যায়নটা নিজে করতে শিখেন, তাহলে আজকের পরের থেকে, এই মুহূর্তের পরের থেকে আপনার সময়টা খরচ করার জন্য কি একটু হিসাব কিতাব করবেন ভাই? হয়তো আমি জানি আজকের আগে আপনি এইভাবে কখনো চিন্তা করেন নাই, ভাবেন না, এটা তো অপরাধ না। কিন্তু আজকে যখন শিখছেন, এই মুহূর্তের পরের থেকে যদি আপনি ওই সেম কাজই করেন, এটা অপরাধ। 60টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের ময়দান থেকে বন্দা 1 কদম হিলতে পারবে? এর মধ্যে কি আছে? তোমার হায়াতের জিন্দেগি কিভাবে কাটাইছো, সময়ের মর্যাদা কিভাবে দিছো, হিসাব দিতে হবে কিনা? হ্যাঁ, তো হিসাব। তাহলে দুনিয়াতেই যদি 10 লাখ টাকা প্রত্যেক ঘন্টা 4,000 টাকা হারাচ্ছেন, আবার দুনিয়াতে তো শেষ, টাকা পয়সা না ইয়ে করি, যাক কোন রকম ডাইল ভাত খাই কাটাই গেলেন।
এই সময়ের কারণে যদি আখেরাতও ফিডা খাইতে হয়, আখেরাতও যদি আচার খাইতে হয়, মুগুর খাইতে হয়, তো দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এই সময়টার হিসাব দেওয়া ছাড়া তো আমরা কেউ এক কদম, আছে না হাদিসে স্পষ্ট আছে না ভাই, কোন মানুষ এক কদম কি করতে পারবে না, হিলতে পারবে না, এক কদম যাইতে পারবে না। সে তার যৌবন কিভাবে সে অতিবাহিত করছে, ঠিক না? প্রত্যেকটা জিনিসের হিসাব দিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। তাহলে দুনিয়াতে 4,000, দুনিয়াতে কত? 4,000, আর আখেরাতে জান্নাত। আর দুনিয়াতে হইল কোন রকম কাল থাবর সোবার, আর আখেরাতে হইল আষাঢ়। শুধু কাল সময়টারে সময়ের মতো কাজে না লাগাইলে, ঠিক না? ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। যাক, আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি, বুঝছি সবাই? আসেন, এখন এই মাসে 10 লাখ করে ইনকাম করলে বা 15 লাখ করে ইনকাম করলে কোটি টাকা কামাইতে কি বেশি সময় লাগে? হ্যাঁ। এখন ভাই কোটি টাকা শোনার পরে কি শরীরে একটা ভাব আসছে? হ্যাঁ। দেখেন, কোন ব্যক্তির যদি অ্যানেস্থেসিয়া দেয়, ওই যে শরীরের অবশ করার জন্য, ওই লোকের যদি অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে রীতিমতো আপনি মোস্তাক দি বদলা দিয়েও পিটান, তার শরীরে কোনো অনুভূতি আসবে? কেন আসবে না? শরীর অবশ। এখন অ্যানেস্থেসিয়া ইনজেকশনের টেম্পার আছে না, ধরেন এখানে দিছে, দেওয়ার পরে 3 ঘন্টা বা 4 ঘন্টা, এরপরে কিন্তু আবার রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে, এরপরে আবার কি অনুভব হবে? তাহলে ওই যে অ্যানেস্থেসিয়া দিয়ে যে মোস্তাক দি বাইড়াইছে, প্রত্যেকটা বাড়ির ব্যথা কিন্তু তার অনুভব হবে ওই ইনজেকশনে যখন কি যাবে, মেয়াদ শেষ হবে। এই যে আমরা যেভাবে সময় টময় নষ্ট করতেছি, ভ্যালু দিচ্ছি না, প্রত্যেকটা জিনিসের ওই প্রত্যেকটা মোস্তাকের বাড়ি বা লাঠির বাড়ির ব্যথা কিন্তু অনুভব হয়। বউয়ের কাছে গেলে, সন্তানের কাছে গেলে, ঘরে গেলে, বাইরে গেলে, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, হয় কি না? হ্যাঁ, মাথা নত করে থাকতে হয়, এইভাবে থাকতে হয়, ওইভাবে থাকতে হয়, কত রকম ভাবে। আপনি যদি শুধু কর্মজীবনে সাকসেস না হন, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করে চলতে হয়। কি করে চলতে হয়? কম্প্রোমাইজ। সারা দুনিয়াকে ম্যানেজ করে চলতে হয়। আপনি সবাইরে ম্যানেজ করবেন, ঘরে গেলে বউরে ম্যানেজ করবেন, শ্বশুর শাশুড়ি ম্যানেজ করবেন, মা বাপ ম্যানেজ করবেন, রাস্তায় গেলে রিক্সার ড্রাইভারে ম্যানেজ করবেন, মাছের আলারে ম্যানেজ করবেন। আর যদি কর্মজীবনে সাকসেস হন, পুরা দুনিয়া আপনাকে ম্যানেজ করে চলবে। দুনিয়া কাকে ম্যানেজ করে চলবে? আপনাকে ম্যানেজ করে চলবে মেয়ে, আপনাকে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, সোসাইটি, পরিবার, সবাই আসছে আপনাকে ম্যানেজ করার জন্য, যে ভাই আপনি যেই সময় দিবেন সেই সময়ই আমি আছি। আপনি যেদিন ডেট দিবেন সেদিনে ছেলের বিয়ের ডেট ফালাম, মানে হে এটা বলবো না যে অমুক তারিখে তো ডেট করে ফেলছি, বলবো যে আপনি কোন তারিখে ফ্রি আছেন আগে সেটা বলেন। পুরা দুনিয়া কাকে ম্যানেজ করবে? আপনাকে ম্যানেজ করবে। আসেন, পৃথিবীতে এই পরিমাণ টাকা সার্কুলেট হয়, এটা কেউ হিসাব করে বের করতে পারবেন কত টাকা? মার্কিন ডলারে হইল 40 ট্রিলিয়ন। কত ট্রিলিয়ন? আর এটা হয় বাংলা টাকা। এখন এটারে কি কমু কন? এটা তো মোবাইলের ক্যালকুলেটারও আসে না, ওই ক্যালকুলেটার আসে না, পরে আমরা কম্পিউটার দিয়ে টিভি বের করছি, মানে হয়েছে কম্পিউটারে ক্যালকুলেটারে ধরছে, বুঝছেন স্যার? মানে $1 সমান সমান বাংলাদেশি টাকায় কত? 120 টাকা। ওই হিসাব করলে এটা আসে আর কি। এটা যদি একজন মানুষকে ভাগ করে দেওয়া হয়, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ? 800 কোটি মানুষের মধ্যে পড়লে একজন মানুষের প্রায় 49 লাখ টাকা করি হবে। কয় লাখ টাকা করি? 49 লাখ টাকা করি। দেন আমার আপনার পরিবারে যে একদিনের বাচ্চা, তার ভাগও 49 লাখ টাকা পড়ার কথা। আর আমার পুরো গোষ্ঠীর টাকা মিলে 49 লাখ টাকা নাই ক্যাশ। তাহলে আমারটা কই? ঠিক না? তো এখন ভাই, তাহলে এটা যে রিচ করতে পারতেছে, যার সময়ের ভ্যালু আছে, সে এটাকে ক্যাশ করে নিচ্ছে। সে কি করে নিচ্ছে? কিন্তু এটা সমান অংশীদার তো আমি নিজেও ছিলাম না? আসেন, এখন আমরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে কিভাবে অল্প সময়ে
আমরা এই রকম একটা ঘটনা ঘটাইতে পারি। আমরা রেডি আছি সবাই? রেডি আছি ইনশাল্লাহ? আসেন আমরা একটু নিব। এবং আপনারা তো সবাই নিজের সাথে নিজে কমিটমেন্ট করছেন, নিজের সাথে নিজে একটা প্রতিজ্ঞা করছেন যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করব, এবং আমরা তো একদম সহি নিয়ত নিয়েই এখানে বসেছি, ঠিক না? ইনশাল্লাহ। এটা কিভাবে পসিবল আসেন আমরা একটু দেখি। 3টা কাজ করতে হবে। কয়টা? একটা হইলো ভাই এগুলা কেউ ছবি টবি তোলার দরকার নাই, একটু মাথায় নেন। কিসে নেন? মাথায় নেন। এগুলা স্লাইড আপনাদের গ্রুপও দিয়ে দেওয়া আছে, আমার সাথে পার্সোনাল বসলে পুরো স্লাইড নিয়ে যায়। কি করবেন ছবি টবি তুলে এ লেখে টেখে? মানে এগুলা হইলো কি, যদি ব্রেনে নিতে পারেন, একটা পুরাটাই সায়েন্স। আমার এই ট্রেনিংটা প্রত্যেকটা স্লাইড কিন্তু বিজ্ঞান, একদম প্রুভ, পরীক্ষিত প্রত্যেকটা স্লাইড। এগুলা গবেষণাধর্মী জিনিস। এখানে বিষয়টা এমন না মার্কেটিং সাইকোলজি নিয়ে কারো কোনো স্টাডি আছে, পড়ালেখা আছে। এখন আসেন, সাইকোলজি সবসময় আপনি কি বই থেকে শিখতে পারবেন? সাইকোলজি শিখতে হয় অবজারভেশন থেকে। কিসের থেকে? অবজারভেশন থেকে। আপনার যদি অবজারভেশন খারাপ হয়, দুনিয়ার কোনো বই কিতাবে সাইকোলজি আপনার পক্ষে কাজ করবে না, ঠিক আছে? কিন্তু এই মার্কেটিং সাইকোলজির স্ট্র্যাটেজিগুলো আমরা এমন ভাবে রেডি করেছি, জাস্ট আপনি যদি আজকে ডিসিশন নেন যে দুনিয়া এদিক ওইদিক হয়ে যাবে, এখান থেকে জসিম ভাই যে কাজটা দিছে উনি করুক আর না করুক আমি করব, আপনি যদি এই ডিসিশনটা নিতে পারেন, দেখেন একদম ঘটনা 100তে 100ই ঘটবে। 100তে 100ই ঘটনা ঘটবে। মিলাই দিব। আসেন, প্রিপারেশন পিরিয়ড। তাহলে একটা প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? প্রস্তুতির পরে কি করতে হবে? 1 ইয়ার ওয়ার্কিং, মানে একটা ভালো ওয়ার্ক করতে হবে। কি করতে হবে? কাজ। এরপরে কি? স্টার্ট ইউর আউটস্ট্যান্ডিং ক্যারিয়ার উইথ সোনালী। তার মানে আমরা মোটামুটি 1-2 কোটি টাকা কামাই ক্যারিয়ার স্টার্ট করব। কি করব? পৃথিবীর কোন জায়গায় প্রিপারেশন টাইম, ওয়ার্কিং টাইমের ইনকাম করা যায়? যায় না। এই একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে প্রিপারেশনাল টাইমও ইনকাম হয়, ওয়ার্কিং টাইমও কি হয়? ইনকাম হয়। আসেন, প্রিপারেশন টাইমে আমাদেরকে কি করতে হবে? স্কিল হইতে হবে। স্কিল হওয়ার পরে আমাদের কি লাগবে? স্ট্র্যাটেজি, মানে কৌশল। তাহলে আমি যে স্কিল হইলাম, ওই আমার স্কিল দিয়ে আমি কৌশল নির্ধারণ করব। কি নির্ধারণ করব? কৌশল। এখন কৌশলটা কাজে লাগাবো কিভাবে? সিস্টেমাইজেশনে। তাহলে প্রথমে আমি কি হব? স্কিল। স্কিলটা দিয়ে আমি কি তৈরি করব? স্ট্র্যাটেজি তৈরি করব। আর ওই স্ট্র্যাটেজিটারে কাজে লাগাবো কিভাবে? সিস্টেমাইজেশনে। আমি যদি শুধু এই স্লাইডটার উপরে আলোচনা করি, সোনালী লাইফ কিভাবে একটা ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে তার স্কিল, স্ট্র্যাটেজি, সিস্টেমাইজেশনকে কাজে লাগাইছে, এটা ঘন্টার পর ঘন্টা সায়েন্টিফিক আলোচনা করা যাবে। এখন স্কিল কি হব? এই জায়গাটাতে আসেন। বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির দৈন্য দশা কেন জানেন? কারণ স্কিল লোক তো ইন্স্যুরেন্স পাই না। ধরেন একটা ছেলে ইকোনমিক্সের উপর অনার্স মাস্টার্স করলো, বা BBA করলো, বা সে ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সের উপরে অনার্স মাস্টার্স করলো। ওই ছেলেটার কি অ্যাম্বিশন থাকে ইন্স্যুরেন্সে কাজ করা না ব্যাংকে জব করা? কোথায়? ব্যাংকে জব করা। তো ইন্স্যুরেন্সে এই ইন্ডাস্ট্রিতে যারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারত, যারা এই ডিপার্টমেন্টের উপরে পড়ালেখা করেছে, ওরা তো এখানে আসেই না। যারা এই ইন্ডাস্ট্রির উপরে স্কিল, ওরা এখানে আসেই না। এখন আমি আপনি যারা অর্ডিনারি মানুষ আছি, আমি আপনি চাইলেও কি কোনো ব্যাংকে সিভি জমা দেওয়ার আপনাদের অনেকের ওই লেভেলের স্কিলই নেই, এডুকেশন ব্যাকগ্রাউন্ডই নেই। একটা মেট্রিক ইন্টার পাস ছেলে যতই ব্রিলিয়েন্ট হোক, কোনো ব্যাংকে চাকরি করার জন্য সে সিভি ড্রপ করতে পারবে? পারবে? পারবে না। তো এখন ইন্স্যুরেন্সে পারতেছে কেন? এখানে সিম্পল একটা SSC পাস লোকও কি হইতে পারে? এজেন্ট হইতে পারে, যে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য অ্যালাউই না। কি না? তার মানে এখানে ইন করাটা ইজি। ইন করাটা কি? অ্যাক্সেস নেওয়াটা কি? ইজি।
এখানে ইজি ভাবে অ্যাক্সেস নেওয়া যায়। এখন আসেন ভাই, আপনি অদক্ষ, অযোগ্য, শিক্ষাগত যোগ্যতা কম, তাও তো সুযোগটা গভর্নমেন্টই দিছে। সুযোগটা কে দিছে? আপনি আসছি, আসার পরেও স্কিল হইতে চায় না, আসার পরও কি হইতে চায় না? স্কিল হইতে চায় না, ট্রেনিং নিতে চায় না, আসার পরেও সে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেভেলপমেন্ট করতে চায় না। এই লোক এই ইন্ডাস্ট্রিতে যতদিন থাকবে, এটা কি আশীর্বাদ না আযাব? আযাব। সে যত কাস্টমারের কাছে পলিসি বিক্রি করবে, এটা কি আযাব? নিজেই যদি অদক্ষ, অযোগ্য থাকে, অথর্ব থাকে, এই লোকটার পক্ষে কি সম্ভব হবে মানুষকে সঠিক গাইডলাইন দেওয়া, সঠিক সার্ভিস দেওয়া? পসিবল হবে? তাহলে ভাই, আমি যতটুকু শিক্ষিত আছি, আমার শিখতে তো অসুবিধা নাই। দেখবেন এখানে এই ইন্ডাস্ট্রিতে আসার পরে ম্যাক্সিমাম লোকের জোর করিও ট্রেনিং করানো যায় না। আর ব্যাংকিং এ যান, একটা শিক্ষিত ফার্স্ট ক্লাস ছেলে যাওয়ার পরেও সে প্রতিনিয়ত ট্রেনিং এর উপরেই থাকে। প্রতিনিয়ত কিসের উপরে থাকে? ফার্মাসিউটিক্যালসে যান, একটা হাই কোয়ালিফাইড লোকই তো একটা ভালো কোম্পানিতে জব নেয়, মার্কেটিং এ হোক, অ্যাডমিনিস্ট্রেশনে হোক, প্রতিনিয়ত ট্রেনিং এর উপরে থাকে কিনা? প্রতিনিয়ত ট্রেনিং এর উপরে থাকে। এখানে দেখেন এই জায়গায় স্কিল। এখন আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রি চেঞ্জ করার জন্য আমরা একটা দায়িত্ব নিয়েছি, তো আমাদের কি শুধু প্রিমিয়াম ক্যালকুলেশন আর 5 কিস্তি আর শিক্ষা বীমা শিখলেই হবে, না আরো এক্সট্রাঅর্ডিনারি কিছু স্কিল শিখতে হবে? আমি একদম কনফিডেন্টলি বলি, কনফিডেন্টলি, কেউ যদি স্বইচ্ছায় সোনালী লাইফের সিস্টেম, সার্ভিস, প্রোডাক্ট নলেজ নিতে চায়, সর্বোচ্চ যত আন্ডার রাইটিং থেকে শুরু করে, ক্লেম থেকে শুরু করে, 15-20টা প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে, ইআরপি নলেজ যতটুকু তার দরকার, 3 দিনের মধ্যে আমি তারে কমপ্লিট করে দিতে পারবো। কয় দিনের মধ্যে? সে সেকেন্ড বার কোনোদিন আমার কাছে আসবে না, কিন্তু সে নিজে চাইতে হবে, নিজের ইচ্ছায় আসতে হবে। ভাই, এটা কি কঠিন কিছু? আপনারা যারা ওয়েবসাইট চালান, আমাদের কঠিন কিছু বলেন? আমাদের প্রোডাক্টের যে ভিডিওগুলো দেওয়া আছে, একটা মানুষ যদি এই ভিডিওগুলো 3বার 5বার দেখে, এই প্রোডাক্ট নিয়ে আর কোনো আলোচনা থাকবে? এত ডিটেলস ওখানে দেওয়া আছে, প্রিমিয়াম ক্যালকুলেশন থেকে শুরু করে, কোনো কিছু হিডেন আছে? নাই। তাহলে শিখতে হবে কি? শিখতে হবে হিউম্যান সাইকোলজি। কি শিখতে হবে? হিউম্যান সাইকোলজি শিখতে হবে। কারণ আমরা পিপল টু পিপল বিজনেস করি। কিভাবে মানুষের সাথে কানেক্টেড হব, কিভাবে, এই যে ধরেন স্যার কথা বলছে, আমি কথা বলছি, এই কথা তো আপনারও বলার দরকার, অনলাইন অফলাইনে বলার দরকার না? হ্যাঁ, বিশ্বাস করেন, ওসমান হাদি তার বিভিন্ন আলোচনা শুনেন, আমাদের দেশের মানুষ আমরা কত অযোগ্য, অথর্ব, অপদার্থ। ভাষা কঠিন মনে হচ্ছে, যেটা রিয়েল এটা আমাকে বলতেই হবে ভাই। আমার কথা আমি বলি, আমি আমার যে মাতৃভাষা বাংলা, আমার বাংলাটাই তো ঠিক মতো বলতে পারতেছি না। কয়জনে আমরা শুদ্ধ বাংলাটা বলতে জানি, শুদ্ধভাবে আমার মাতৃভাষাটা লিখতে জানি? একটু চিন্তা করেন, আমি পারি না, আমি পারি না। আমি এখন বাংলা শিখার জন্য আমি কোর্স করতেছি, শুদ্ধ চলিত ভাষা বলার জন্য আমি কোর্স করতেছি। আমার নিজের ইংরেজি রিডিং পড়তে কষ্ট হয়। আমি অনেক অনার্স মাস্টার্স ছেলেকে দেখেছি, ইংরেজি রিডিং পড়তে পারে না, ঠিক মতো রিডিং পড়তে পারে না। একটা সিভিটা নিজে তৈরি করতে জানে না। এটা যোগ্যতা? অন্যান্য দেশের একটা মানুষ বিদেশে যায়, সে বেতন পায় 1 লাখ টাকা, ওই সেম বিষয় আমার একটা লোক বিদেশে গেলে পায় 30,000 টাকা। এ ভাষা জানে না, ডাইন বাম কিচ্ছু বুঝে না সে। তাহলে আমরা হাই কোয়ালিটির যদি বিজনেস করি, আমরা যদি একটা জেনারেশন চেঞ্জ করতে চাই, আমার ভাষাটা তার ভাষায় তার মতো করে তার সামনে উপস্থাপন করতে হবে কিনা ভাই? তো এই যোগ্যতা কি আমার আপনার এখনো আছে? তৈরি করতে হবে কিনা? যোগ্যতা নাই, কোনো প্রবলেম নাই, যোগ্যতা তৈরি করতে হবে কিনা? আমার তৈরি করতে হবে। আমি এখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করার প্ল্যান নিয়েছি। আমার এখন টার্গেট, আমি ইংরেজি শিখার জন্য আপনার নিছি। আল্লাহ চাহে তো আমি এই বছরের মধ্যে আমি যেন ইংরেজিটা চলার মতো করে বলতে পারি, আরবিটা বলতে পারি। আমাদের
বাংলাদেশি প্রবাসীদের ম্যাক্সিমাম লোক থাকে আরবিয়ান কান্ট্রিগুলোতে, সৌদি আরবে থাকে, কাতার, ওমান, এই সমস্ত দেশেই তো থাকে। আমি যেন এটা বলতে পারি। তো এখন ভাই আপনাকে তো এই সমস্ত লাইন স্কিল হইতে হবে। স্ক্রিপ্ট রাইটিং, যে একটা কথা বলবেন, এই কথাটা কি বলবেন, কতটুকু বলবেন। স্ক্রিপ্ট রাইটিংটা কি? আপনি 5 মিনিটের আলোচনা করবেন, ইউটিউবে দিবেন, ফেসবুকে দিবেন। এই আলোচনার ইন্ট্রোডিউস থেকে ইন পর্যন্ত কয়টা বিষয়ের উপরে টাচ করবেন, কি কি কারণে মানুষ আপনার উপরে ইন্টেনশন রাখে, অ্যাটেনশন রাখে, মনোযোগ রাখে, এগুলা শিখতে হবে না? শিখতে হবে। এখন খুব সিরিয়াস একটা কথা বলি, সিরিয়াস। পৃথিবীর সমস্ত ব্যবসার উৎপত্তি কোত্থেকে হয় জানেন? সমস্যা থেকে। কোত্থেকে? সমস্যা থেকে। আর ব্যবসায়ীরা সমস্যাটা সমাধান করে। ব্যবসায়ীরা কি করে? ধরেন আপনি একটা সমস্যা দেখলেন, আপনি যদি অর্থের বিনিময়ে ওই সমস্যার সমাধান করে দেন, আপনি ব্যবসায়ী। এক কথায়, ঠিক না? বীমা শিল্প, এখানে আমরা কি সমস্যার সমাধান করতে আসছি না আমার বেকারত্বের সমস্যা সমাধানের জন্য আমি বীমা বিক্রি করতে আসছি? কথাটা মনে হয় একটু ফেঁসাই, সহজভাবে বলি। আমরা কি মানুষের সমস্যা সমাধান করতে আসছি, না আমার নিজের সমস্যার জন্য মানুষের কাছে কাছে যাচ্ছি? ঘটনা কিন্তু এটাই যে ভাই আমি বেকার, আমার কোনো কাজ টাজ নাই, এখন আমি বীমাতে কাজ করতে আসছি, কিছু বীমা টিমা হইলে আমার বেকারত্ব দূর হবে। আলটিমেট তো ঘটনা এটাই, নাকি স্যার? তাহলে সারা বাংলাদেশের মানুষের কি দায় ঠেকা পড়ছে যে আমার সমস্যা সমাধান করার? কিন্তু হওয়ার কথা ছিল কি আমি মানুষের সমস্যা সমাধান করার। মানুষের সমস্যা সমাধান করতে হইলে যে যোগ্যতার দরকার, যে ব্র্যান্ডিং দরকার, যে পেশাদারিত্বের দরকার, ওই পেশাদারিত্ব তো আমার নাই, আছে না। থাকার কারণে আমি একদম মানে বেহাইয়ার মতো মানুষের কাছে যাচ্ছি আর রিজেক্ট হচ্ছি। কিন্তু আপনি নিজেকে ওইভাবে তৈরি করেন, নিজেকে ওইভাবে স্ট্যান্ডার্ড লেভেলে তৈরি করেন, মানুষ আপনার কাছে আসবে। আসবে কিনা বলেন? আসবে। ওইভাবে কি আমরা একটু চিন্তা করতে পারি না ভাই? ইনশাল্লাহ আমরা দোয়া করেন, এই কাজে আমরা হাত দিয়েছি, ইনশাল্লাহ এই জায়গাটাতে আমরা সাকসেস নিয়ে আসব। এইবার আসেন অঙ্কটা মিলাই নেন। একজন গ্রাহক যদি সর্বনিম্ন 1000 টাকার একটা ডিপিএস করে, তাহলে 12 মাস শেষে কত টাকা জমা দেয়? 12,000 টাকা। আমাদের মাসিক কমিশন কত? অ্যালাউন্স কত? এটা সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি তো দিচ্ছে না? হ্যাঁ, তাহলে এক বছরে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম থেকে আমার সর্বনিম্ন একজন কাস্টমার থেকে কত টাকা ইনকামের সুযোগ আছে? তাহলে সোজা মিলান 3840 টাকা করে 2605 জন যদি আপনার লোক হয়, কাস্টমার হয়, আপনার ইনকাম হয় কত? 1,03,200 টাকা। তাহলে 1 কোটি টাকা ইনকাম করতে আপনার কাস্টমার দরকার কয়জন? এখন কি এই প্রশ্ন আসবে যে ভাই 50 জনে তো খুঁজি পাই না, 2600 পামু থেকে? 50টা পলিসি করতে যাইয়ে তো 25টা বিক্রি করছি ভুয়া পলিসি, উল্টা পাল্টা পলিসি। আর যে 2600 বলছেন, এখান থেকে সাথে সাথে তো আপনার ফার্ম চলে গেছে ফিউজ। একটু জিনিসটাকে একটু জাস্ট এখন আছে না, এইভাবে থেকে এইভাবে একটু ঘুরাই দেন। প্রশ্নটা কি এরকম হওয়ার কথা ছিল না? প্রশ্ন হওয়ার কথা ছিল আমি কাস্টমার কই পাবো না, কাস্টমার আমাকে কোথায় পাবে? হু ইজ মাই আইডেন্টিটি? আমার আইডেন্টিটি কি? আমার ব্র্যান্ডিং কি? আমার বাংলাদেশে কি 2605 জন নাই? আছে না নাই? আমার সোসাইটিতে নাই? আমার কমিউনিটির ভিতরে নাই? মানুষ আমাকে কোথায় পাবে এই প্রশ্ন শুধু আপনি আপনাকে করেন, তাহলে দেখবেন 2600টা ছোট ফিগার। 2600টা কি ছোট ফিগার? কোটি কোটি মানুষ ডাক্তাররে কোথায় পায়, ইঞ্জিনিয়ারে কোথায় পায়? ডাক্তার ইঞ্জিনিয়ার তো ব্যাগ নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যায় না, যায়? টিচার তো মানুষের বাড়িতে বাড়িতে যায় না, কোথায় পায়? প্রত্যেকের কি আছে? পজিশন আছে। আসেন
এই হিসাবটা আরো দেখি, যদি 2000 টাকা করে হয় তাহলে তো 2600 লাগে না। কয়জন লাগে? যদি 4000 টাকা করে হয় তাহলে 651 জন লাগে। কতজন? তার মানে 2500 লোক দিয়ে কোটি টাকা কামাইতে হবে। বিষয়টা এরকম না, চাইলে 500 লোক দিয়েও ইনকাম করা যায়। চাইলে 500 লোক দিয়েও ইনকামটা করা যায়। এখন অঙ্কটা বুঝছেন কিনা? তাইলে আসেন আমরা আরো সহজে যাই। বর্তমানে আমাদের টিমের অ্যাভারেজ একটা পরিসংখ্যান দেখি, স্ট্যাটিস্টিক্স দেখি আমরা। প্রতি 10 জন আমন্ত্রণ করলে প্রায় 70 থেকে 75, মানে 7 থেকে 8 জনই কিন্তু পলিসি নিচ্ছে। একদম আমরা ইউনিট ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ধরে ধরেই পরিসংখ্যান করেছি, ধরে ধরে পার্সোনাল টু পার্সন। এখন এখানে মোটামুটি 20, 50টা, 100টা পলিসি বিক্রি করছেন। কে কে হাত তোলেন তো? ম্যাক্সিমামই তো, হাত নামান। দেখেন তো আপনার সাথে এই পরিসংখ্যানটা মিলে কিনা, মিলে কিনা? হাবিব ভাই মিলে কিনা? জিল্লু ভাই মিলে কিনা? হামিদ স্যার মিলে কিনা? একদম, এটা একদম রিয়েলিস্টিক, একদম পুরো অথেন্টিক একটা অবজারভেশন এটা। সোনালী লাইফের ক্ষেত্রে মানে পুরা কোম্পানির যদি অ্যাভারেজ ধরি তাহলে 65 থেকে 70%, মানে কোম্পানির থেকে আমাদের টিমের অ্যাভারেজটা 5 থেকে 10% একটু বেশি। আমরা যদি সর্বনিম্ন 100 জনের মধ্যে 40 জন ধরি, কতজন? 10 জনের মধ্যে 4 জন ধরি, কয়জন? 4 জন। পুরা ট্রেনিং এর ফুল মেকানিজমের ক্যালকুলেশনটা কিন্তু এখানে, ক্যালকুলেশনটা কিন্তু এখানে। আপনি এত সহজভাবে আমি বর্ণনা দিব, আপনি প্রশ্ন করার দরকার হবে না, শুধু একটু মনোযোগ দেন। সর্বনিম্ন যদি 10 জনের মধ্যে 4 জন ধরি তাহলে 2605 জন হইতে আমার কতজন ক্লায়েন্ট লাগবে, অডিয়েন্স লাগবে? কতজন? মানে আপনার যদি 6500 অডিয়েন্স হয়, কি হয়? অডিয়েন্স মানে দর্শক, মানে কি? দর্শক। 6500 জন দর্শক যদি কোনোভাবে আপনি অ্যারেঞ্জ করতে পারেন, আপনি কি কোটিপতি। আপনি কি কোটিপতি। এবার কেমনে? এটার প্রত্যেকটা জিনিস আমরা পার্ট বাই পার্ট দেখাবো, একদম পার্ট বাই পার্ট খুলে খুলে দেখাবো। আসেন, ব্যবসার মডেল। আপনি এই ব্যবসাটা কিভাবে আমরা তাহলে এটা করব? প্রথম হচ্ছে আমরা একটি অনলাইন আপনার জেনারেল মার্কেটিং এর সমন্বয় মডেল তৈরি করব। এখানে আমাদের মেকানিজমটা হবে 2টা জিনিস কাজে লাগাই। কয়টা? অনলাইন এবং জেনারেল, মানে অনলাইন এবং অফলাইন 2 মার্কেটিং এর কম্বিনেশনে আমরা মার্কেটিংটা তৈরি করব। প্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে 6000, 7000 মানুষের একটা কমিউনিটি লাগবে না? প্রথমে কি লাগবে? কমিউনিটি। এরা সবাই দর্শক। এখন দর্শকদের জন্য একটা স্টেডিয়াম লাগবে না? তো ধরেন স্টেডিয়ামটা ফেসবুক। স্টেডিয়ামটা কি? ফেসবুক। ফেসবুক আছে কার কার? হাত তোলেন। আছে? হ্যাঁ, আচ্ছা। ফেসবুক থেকে মোটামুটি 50,000 বা 1 লাখ বা 2-4 কোটি টাকা কামাইছেন, কে কে হাত তোলেন? কেউ কামান নাই। আপনি জীবন, যৌবন, দুনিয়া, আখেরাত সব ফেসবুকে লই যাইতেছে, ফেসবুক থেকে কিচ্ছুই নিলেন না। আরে ভাই, একটা কুত্তায় আপনারা দৌড়ান দিল, অন্তত কিছু না পাইলে একটা ঢিল হইল তো মারেন, একটা লাঠিলে দৌড়ানিও তো দেন। তো আপনারা এত দৌড়াইতেছে, আপনি সারা জীবনে এরে দৌড়াইলেন না একটু? আইটি টেকনোলজি এমন একটা জিনিস, এটা একটা দানবের মতো। কিসের মতো? আপনি যদি তারে গিলে না খাইতে পারেন, সে আপনারে গিলে খাবে, কিন্তু বাট আপনি এখান থেকে বেরোইতে পারবেন না। আপনি কি করতে পারবেন না? হয় আপনি তারে গিলে খাবেন, আর নাহলে সে আপনাকে গিলে খাবে। এখন আসেন, এতদিন ফেসবুকটা শুধু রাজনীতি, ফাজনীতি, এটা সেটা খাটাইছেন। এই ফেসবুক দিয়ে সারা পৃথিবীর যত বিলিয়নিয়র, ট্রিলিয়নিয়র, ইলন মাস্ক এখন ট্রিলিয়নিয়র হইতেছে পৃথিবীর মধ্যে 1 নাম্বার, এখনো পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি। তার যত ব্যবসা আছে পৃথিবীব্যাপী, কোন একটা ব্যবসা ফেসবুকের বাহিরে আছে?
সব ব্যবসার ফেসবুক কমিউনিকেশন আছে না নাই? আছে। পৃথিবীর একটা নামি দামি ব্র্যান্ড দেখান যাদের ফেসবুক পেজ নেই। পৃথিবীর একজন সেলিব্রিটি দেখান যার ফেসবুক পেজ নেই। আছে এইরকম? নাই, একজন নাই। নট এ সিঙ্গেল পার্সন, নট এ সিঙ্গেল বিজনেস। সেলিব্রিটি না। কি ভাই পাইবেন? সারা দুনিয়াতে খুঁজি একজন রেও পাবেন না। সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন যদি না থাকে সে তো পৃথিবী বিচ্ছিন্ন। এখন আপনার ফেসবুক প্রোফাইলে হয়তো 20,000 মানুষ আছে বা 10,000 মানুষ আছে। এখন এরা যে আপনার অডিয়েন্স, এতদিন তার এইভাবে চিন্তা করেন নাই। জাস্ট আজকে থেকে চিন্তা করেন, এখান থেকে আমি আমার অডিয়েন্স বের করব। কি বের করব? তাহলে প্রথমে আপনার কাজ হইলে এখানে যত জড় ঝাপটা আছে, মানে জঙ্গল আছে, সব জঙ্গল পরিষ্কার করে ফেলা। যত ফেক আইডি আছে, যত উগ্রপন্থী আইডি আছে, এডিরে সব রিমুভ করে দেওয়া। কি করে দেওয়া? রিমুভ করে দেওয়া। এরপরে এখান থেকে ভালো ভালো যারা আপনার টার্গেট অডিয়েন্স হইতে পারে, কাস্টমার হইতে পারে, এই রিলেটেড লোকগুলারে রাখেন। দ্যাটস ইট, অডিয়েন্স তৈরি হয়ে গেল না? এই কাজটা করতে কয় কোটি টাকা খরচ করতে হবে বলেন তো? হ্যাঁ, কত হাজার ঘন্টা সময় লাগবে? শুধু সদিচ্ছা হইলে যথেষ্ট। কি হইলে যথেষ্ট? সদিচ্ছা হইলেই যথেষ্ট। এখন এটা করলেন, তাহলে 6-7 হাজার হইল। অডিয়েন্স কত হইল? 6-7 হাজার। এবার সকলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। এই 6,000 ব্যক্তির কি মেসেঞ্জার আছে না নাই? তাহলে তাদের সাথে মেসেঞ্জারে কানেক্ট হওয়া। হোয়াটসঅ্যাপ আছে না নাই? হোয়াটসঅ্যাপে কানেক্টেড হওয়া। এখন দেখেন, ফেসবুক ও সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, লিঙ্কডইন, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া। কিন্তু একটাতে অ্যাভারেজ ভাবে করা যায়, আরেকটাতে ইন্ডিভিজুয়ালি করা যায়। তাহলে আপনি একজন মানুষের সাথে অ্যাভারেজও এঙ্গেজ থাকবেন, ইন্ডিভিজুয়ালিও কি থাকবেন? এঙ্গেজ থাকবেন। বিষয়টা বুঝে আসতেছে আপনাদের? আচ্ছা, এরপর আসেন পার্সোনাল স্কিল এবং ব্র্যান্ডিং প্রফেশনাল ভাবে উপস্থাপন করা। দ্যাটস ইট। এই যে আপনি আজ পর্যন্ত কোনো গ্রাহকের টাকা মারছেন, কে কে হাত তোলেন? মানে গ্রাহক আপনার প্রিমিয়ামের টাকা দিছে, আপনি বিসমিল্লাহ বললি নিজের মনে করি ইলিশ মাছ কিনি খাই লাইছেন। কেউ করছেন? কিন্তু হাত তোলে না কেউ। কেউ করছেন নি? একটু হাত তোলেন তো। হ্যাঁ, সুযোগ আছে ভাই, নাই বলছে কে? হাজার হাজার মানুষ করতেছে এই কাজ। এখন সোনালিতেও করতেছে। আমরা কেউ তো এই কাজ করি না, করি? তাহলে এই যে আমি করি না, তার মানে আমি পেশাদার। আমি কি পেশাদার? আমি প্রত্যেকটা ব্যক্তির অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু থেকে শেষ পর্যন্ত জেনে বুঝে শুনে তাকে দিয়ে সুন্দরভাবে ফিল আপ করাই। কে কে হাত তোলেন তো। যতগুলা পলিসি বিক্রি করি সচেতন ভাবে, তা আমি প্রফেশনাল। আমি কি? এই জায়গায় অনেকে হাত তোলেন নাই। একটা মানুষ বীমা করার পরে তার একটা দলিল আসে, ডিট আসে। এই ডিটটা যথাসময়ে আমি তাকে বুঝাই দেই। কে কে বুঝাই দেন? হাত তোলেন তো। না মান, তাহলে তো আপনি প্রফেশনাল। আপনি কি পেশাদার? একটা মানুষ অনলাইনে নগদ, বিকাশ, রকেটে তার পেমেন্টটা দিতে পারে, এই জিনিসটা তাকে সুন্দরভাবে দায়িত্ব নিয়ে শিখাই দেন। কে কে হাত তোলেন তো। আপনি তো প্রফেশনাল। এই কাজগুলাই তো একজন পেশাদার বীমা কর্মীর কাজ। ইয়েস অর নো? এই যে আপনি এত দিন এত বছর এই কাজগুলা করছেন, কয়জন মানুষ জানে? শুধু যার সাথে করছেন সে জানে, আর কেউ জানে না। খুব সিম্পলি বলি, এই যে আপনি কমিউনিটি তৈরি করছেন 6-7 হাজার লোকের, এই কাজগুলা, এই সাধারণ কাজগুলার যদি আপনি ভিডিও ডকুমেন্টারি করে করে সুন্দর করে করে অফিসে, আপনি কোন অফিসে বসেন, কয়টা থেকে কয়টা বসেন, এই যে আপনার টিমে এই আলী আসগর ভাই পলিসি করেছে, তাকে এইভাবে সেবা দিচ্ছেন, এই যেগুলো আপনি করতেছেন, এই কাজগুলারকেই যদি রেগুলার তুলে ধরতেন আর পার্সোনালি মেসেঞ্জারে পাঠাইতেন, হোয়াটসঅ্যাপে পাঠাইতেন, আপনার এই পেশাদারিত্বটা কত মানুষ জানতো বলেন তো? 6 থেকে 7 হাজার মানুষ জানতো। 10,000 মানুষ থাকলে 10,000 মানুষ জানতো। ওটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং। ওটাকে কি বলে? ব্র্যান্ডিং। যে যত স্ট্যান্ডার্ড ভাবে
যত সুন্দরভাবে মার্জিতভাবে তুলে ধরতে পারবে সে তত ব্র্যান্ড হবে, সে তত কি হবে? ব্র্যান্ড হবে। ওইগুলা হইলো ওই 6,000 7,000 8,000 হইলো আপনার দর্শক, আপনার অডিয়েন্স। ওই অডিয়েন্স থেকে আস্তে আস্তে কাস্টমার আসতো। কি আসতো? কাস্টমার আসতো এক জায়গা থেকে আরেক জায়গায়। কিভাবে আসতো এটার উপর আমরা ফানেল দেখাবো। ওকে, তাহলে নাম্বার 3 কি করতে হবে? কন্টেন্ট তৈরি ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। কি তৈরি করতে হবে আমাদেরকে? কন্টেন্ট তৈরি করতে হবে ইনশাল্লাহ। এটা কাজ। এগুলা কি দেখাইছি আপনাদেরকে? কাজ। এইবার একটু সবাই একদম রিয়েলি বলেন, আজকে থেকে কে কে এই কাজগুলা প্রপার ভাবে করবেন? শুধু সে দাঁড়ান, বাকিরা দাঁড়ায়েন না, শুধু সে দাঁড়ান। যে যে নিয়ত করছেন আমি করব, আমি এই কাজগুলা করব, আমার কোয়ালিটি যেমনই হোক আমি করব। কারণ ভাই আপনি এখন ভুল করতেছেন, ভুলই করেন। আপনি ভুল না করলে আপনি সঠিকভাবে আসবেন কিভাবে? ঠিক কিনা বলেন? আমরা করব তো ইনশাল্লাহ, করব। ম্যাজিক দেখবেন এখন, ম্যাজিক। বসেন ইনশাল্লাহ, ম্যাজিক করলে এটার রেজাল্ট কি আসে? করলেই কত? কোটি। করলেই কি? কোটি। করলেই কি? কোটি। করলেই কোটি। এই জাস্ট এটাকে ফলো করবেন। কাকে ফলো করবেন? এটাকে ফলো করবেন। সারা দুনিয়ায় যত মার্কেটিং স্ট্র্যাটেজি আছে পৃথিবীর, এখন সারা পৃথিবীতে সবচাইতে, বর্তমান পৃথিবীতে বেশি পে দিতে হয় কোন বিজনেস কনসালটেন্টকে জানেন? সবচাইতে দামি বিজনেস কনসালটেন্ট, যার একটা পরামর্শের জন্য $1,000,000 মার্কিন ডলার দিতে হয় তাকে। তার নাম জানেন? কেউ জানেন না? ওনার নাম হইল জে আব্রাহাম। ওনার নাম কি? জে আব্রাহাম। জে আব্রাহামের 3টা থিওরি আছে। আপনার একটা ছোট ব্যবসাকে বড় করেন বা আপনার ব্যবসাটাকে ইউনিভার্সাল বিজনেস করেন, 3টা ফর্মুলা। কয়টা ফর্মুলা? 3টা ফর্মুলা। ওই 3টা ফর্মুলার আলোকেই কিন্তু এই আওয়ার গ্লাস প্যানেলটা বানানো, কাস্টমার প্যানেলটা বানানো। আপনি যদি এটাকে ফলো করেন আপনার ব্যবসা ইউনিভার্সাল বিজনেস হয়ে যাবে। ইউনিভার্সাল বিজনেস হয়ে যাবে আপনার বিজনেস। কি কাজ? প্রথম হইল আপনি কাস্টমার বাড়ান। প্রথম কাজ কি? কাস্টমার বাড়ান। ধরেন ভাই আপনি কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, কোটি টাকা দিয়ে। যেদিন শাটার ওপেন করছেন অল্প থেকেই তো শুরু হয় নাকি? অল্প থেকেই তো শুরু হয়। 1 কোটি টাকার মেডিসিন তুলছেন দোকানে, প্রথম আসি একটা লোক একটা নাফা ট্যাবলেট কিনছে 1 টাকা দিয়ে, এটা দিয়েই তো শুরু, ঠিক না? 1 জন 2 জন 5 জন 10 জন 50 জন। এখন এই 1 টাকা নাফা ট্যাবলেট দিয়ে কি আপনার ব্যবসা 1 বছর চলবে? চলবে না। তার মানে শুরু তো অল্প দিয়েই হবে। শুরু কি হবে? অল্প দিয়ে হবে। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি আপনার কাস্টমারের সংখ্যা বাড়ান। 2 নাম্বার থিওরি হইল ওনার, কাস্টমার বাড়ছে, এবার কাস্টমারের ট্রানজাকশন ভ্যালু বাড়ান। কি বাড়ান? রিপিট ভ্যালু বাড়ান। সরি, 2 নম্বর হইল রিপিট ভ্যালু। আগে একটা কাস্টমার আপনার মেডিসিনের দোকান থেকে একটা নাফা ট্যাবলেট নিত, এখন মাঝে মধ্যে আসলে আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেটও দেন। কাস্টমার কয়জন? 1 জন। আগে বিক্রি করতেন কি? নাফা। এখন কি দেন? গ্যাস্ট্রিকের ওষুধ দেন। কয়দিন পরে এটাও দেন, সেটাও দেন। মানে একই কাস্টমারের কাছে আপনার দোকানের অ্যানাদার প্রোডাক্ট বিক্রি করেন। 3 নাম্বার, আপনার কাস্টমারের সংখ্যা বাড়ছে, কাস্টমারের একটু আপনার রিটেনশনও হয়েছে, ট্রানজাকশন ভ্যালু বাড়ান। কি ভ্যালু বাড়ান? ট্রানজাকশন ভ্যালু বাড়ান। আপনি দেখেন আমার এই কাস্টমার মাসে কয় টাকার কিনে। ধরেন আমাদের আব্দুল সালাম ভাই, উনিও ফার্মেসি আছে ওনার, উনি হিসাব করলো যে আমার এই একটা ফ্যামিলি, প্রত্যেক মাসে এই ফ্যামিলিটার থেকে আমি 200 টাকার ওষুধ বিক্রি করি প্রত্যেক মাসে অ্যাভারেজে। কি কি নেয়? এটা 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 নেয়। একটা ফ্যামিলির তো প্রত্যেক মাসে 200 টাকার ওষুধ লাগার কথা না, মিনিমাম 2000 টাকার ওষুধ লাগার কথা। তো বাকি ওষুধ কোত্থেকে নেয়? একটু গবেষণার দরকার না? ফাইন্ড আউট করি। তাহলে ওই কাস্টমারের সাথে বসলো, ভাই আপনি এই বলে, ভাই সব মাল তো আপনার এখানে ভালো ব্র্যান্ডের রাখেন, এখানে অন্যান্য দোকান থেকে কিছু ওষুধ নেই। উনি বললো যে সামনের মাস থেকে সব আমার এখান থেকেই পাবেন। উনি যদি এই 200 টাকার কাস্টমারের কাছে পরবর্তী মাসে 500 টাকার ওষুধ বিক্রি করতে পারে, কত কত টাকার? তাহলে কাস্টমার সেম, কিন্তু
যেই কাস্টমার দিয়ে উনি প্রত্যেক মাসে বিক্রি করতো 2 লাখ, স্ট্র্যাটেজি চেঞ্জ করে দেওয়ার কারণে ওই কাস্টমার থেকে এরপরে প্রত্যেক মাসে বিক্রি হবে 5 লাখ। ইয়েস অর নো? তাহলে 3টা ফর্মুলা। কয়টা? সংখ্যা বাড়ান, 2 নম্বরে কি ভ্যারাইটি বাড়ান, রিপিট করেন, এটা সেটা এটা করেন। 3 নাম্বার কি ট্রানজ্যাকশনের লিমিটটা বাড়ান। কি বাড়ান? ট্রানজ্যাকশন লিমিট বাড়ান। আগে সে প্রত্যেক মাসে, এখন ইন্স্যুরেন্সের সাথে 3টা ফর্মুলা হুবহু যায় কিনা খেয়াল করেন। একটা ফ্যামিলিরে শুরু করছে না 1000 টাকার একটা ডিপিএস দিয়া। কি দিয়া? ডিপিএস দিয়া। তারে এমন ভাবে ভালো সার্ভিস দিয়েছেন, আচার ব্যবহারে, কোম্পানি সিস্টেম সার্ভিসের লোকটা বলল ওয়াও এক্সিলেন্ট। সাথে সাথে পেনশন বীমা লাগবে কি লাগবে না? শিক্ষা বীমা লাগবে কি লাগবে না? 5 স্টেজ লাগবে কি লাগবে না? তাহলে অ্যানাদার প্রোডাক্ট বাড়তেছে কিনা? অ্যানাদার প্রোডাক্টের সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে, আগে প্রত্যেক মাসে এই লোক আমারে প্রিমিয়াম দিত কত? 2000, 5000। তাহলে এই লোকের থেকে আমার মাসিক প্রিমিয়াম করতে হবে 10,000। কিভাবে তার ফ্যামিলি থেকে 10,000 টাকার প্রিমিয়াম আনা যায়? ক্লিয়ার? হিসাব মিলছে? এইবার আসেন, তাহলে এই ধাপটা পার হইতে হইলে ইন্স্যুরেন্স বিক্রি হয় কিভাবে? এই জায়গাটাতে একটু ফোকাস দেওয়ার দরকার না? যেভাবে একটা ইন্ডাস্ট্রিতে, একটা ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল ঢুকে, আর এই কাঁচামালটা কি হয়ে বের হয়? একটা চকচকে ঝকঝকা প্রোডাক্ট হয়ে বের হয়। ইয়েস অর নো? হ্যাঁ, একটা পরিপূর্ণ শেপে একটা চমৎকার প্রোডাক্ট হয়ে বের হয়। ঠিক আমার একজন অডিয়েন্স কিভাবে একজন পরিপূর্ণ অ্যাডভোকেসি পর্যন্ত কাস্টমার, চমৎকার কাস্টমারে রূপান্তরিত হবে, একটা কাঁচামাল যেমন ধাপে ধাপে একটা ফ্যাক্টরিতে একটা মেশিনে দিলে কি এক ধাপেই প্রোডাক্ট হয়ে যায় কখনো? কত ধাপ, কতগুলা ধাপ অতিক্রম করতে হয়। ইয়েস অর নো? ঠিক কয়টা ধাপে আমরা একজন ব্যক্তিকে টেক কেয়ার করলে সে একজন একদম চমৎকার, মার্জিত, সুন্দর, কেয়ারফুল একজন গ্রাহক হবে, একজন ইনভেস্টর হবে, একজন সেভিংস হোল্ডার হবে। এই যে আমি 6000 লোকেরে এখানে অডিয়েন্স করলাম, কি করলাম? প্রথম কাজটা হচ্ছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা। কি তৈরি করা? অ্যাওয়ারনেস তৈরি করা। বাংলায় দিয়ে দিয়েছি, অ্যাওয়ারনেস শব্দের অর্থ কি? সচেতনতা। এখন আমি তাকে কিসের উপরে সচেতন করব? একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। সারা পৃথিবীতে এক মশাকে কেন্দ্র করে কত হাজার কোটি টাকার ব্যবসা হয়, চিন্তা করে দেখেন। শুধু কি কেন্দ্র করে? এখন আজকে রাত্রে আপনি পত্রিকা দেখলেন বা ফেসবুকে দেখলেন বা স্বাস্থ্য অধিদপ্তরের একটা বিজ্ঞাপন দেখলেন যে ডেঙ্গুর ভয়ানক প্রকট। পুরো ঢাকা শহরে 2000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত, 500 মানুষ হসপিটালে ভর্তি, 50 জন আইসিইউতে, অলরেডি 5 জন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন সকালেই দেখবেন মশারি আর কয়েলের দাম বেড়ে গেছে। কোনো সন্দেহ আছে? এখন সিটি কর্পোরেশন ক্যাম্পেইন চালাইছে, গভর্নমেন্ট ক্যাম্পেইন চালাইছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ক্যাম্পেইন চালাইছে। কেউ বলছে আপনি মশার কয়েল কিনেন, কেউ বলছে আপনি মশারি কিনেন। আপনি হসপিটালে যাই দেখবেন হসপিটালের বেডে রুগীও পর্যন্ত মশারি গায়ে দিয়ে শুয়ে রয়েছে। ইয়েস অর নো? গভর্নমেন্ট শুধু অ্যাওয়ারনেস তৈরি করছে। কি তৈরি করছে? অ্যাওয়ারনেস তৈরি করছে, সচেতনতা তৈরি করছে। বাকি যা করার আমি আপনি করছি, ঠিক কি না? ইন্স্যুরেন্স এমন একটা প্রোডাক্ট। এখন ইন্স্যুরেন্সে অ্যাওয়ারনেসটা তৈরি করবেন কয় জায়গায়? 2 জায়গায়। কয় জায়গায়? একটা হইল ইন্স্যুরেন্সের কোর বিউটিটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা। আমার যেহেতু জীবন আছে, আমার স্বাস্থ্য আছে, যতদিন আমি জীবিত আছি ততদিন এই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা আছে। 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার কারণ হইল আমি কোনো জটিল কঠিন রোগের কারণে
কোনো সংক্রামক রোগের কারণে আমি অসুস্থ হয়ে যাইতে পারি, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, লিভারের সমস্যা, কিডনিতে সমস্যা হইতে পারে না? এগুলার কারণে আমার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। আরেকটা কারণ হইল অ্যাক্সিডেন্টাল কারণে, ইলেকট্রিক শর্ট হইতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে, কর্মস্থলে দুর্ঘটনা হইতে পারে, স্পোর্টস রিলেটেড দুর্ঘটনা হইতে পারে। ইয়েস অর নো? তাহলে আমি যতদিন জীবিত আছি ততদিন কি এই সংখ্যা থেকে কেউ বেরোতে পারবো? পারবো না। এখন আমার কাছে কিছু ডেটা ইনফরমেশন থাকতে হবে। এই যে আমাদের 18-20 কোটি মানুষ বা সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য ঝুঁকি হইলে পরে ট্রিটমেন্ট নিতেই তো টাকা লাগে। কি লাগে? এই টাকাটা আসে কোত্থেকে? কোন সিস্টেমে আসে? পুরা পৃথিবীব্যাপী মানুষ কিভাবে এটা সেফটি সিকিউরিটি নেয়, নিরাপত্তা নেয়? দেখবেন একমাত্র ট্রাস্টেড প্রতিষ্ঠান হলো ইন্স্যুরেন্স। কি ম্যাক্সিমাম স্বাস্থ্যের খরচটা আসে কোত্থেকে? ইন্স্যুরেন্স থেকে। এটা বাধ্যতামূলক। এখন আমাদের দেশে এটা এখনো ম্যান্ডেটরি না, কিন্তু দরকার কি না? দরকার। আমেরিকা, ইটালি, অস্ট্রেলিয়া, দুবাই, কাতারের রাস্তাঘাটে বেশি ঝুঁকি না আমার দেশে বেশি ঝুঁকি? তো ওই দেশের 100% লোকের স্বাস্থ্য বীমা থাকতে পারে, আমার দেশের তো 120% থাকার দরকার ছিল, কিন্তু 1%-এরও নেই। কত পার্সেন্টের নাই? 1%-এরও নাই। ঠিক না বিষয়টা? এটার অ্যাওয়ারনেস তৈরি করা। এখানে বীমা শব্দ আছে না। স্বাস্থ্য ঝুঁকি পড়লে কি, কোন স্বাস্থ্য ঝুঁকিতে কি পরিমাণ টাকা লাগতে পারে, এটার ক্ষেত্রে কাজ করা। 2 নম্বর অ্যাওয়ারনেসটা হইল পারিবারিক আর্থিক নিরাপত্তা। পারিবারিক আর্থিক নিরাপত্তাটা কেন দরকার প্রত্যেকটা মানুষের? আমরা যারা কর্মজীবী আছি, আমাদের ইনকাম দিয়ে যারা আমাদের পরিবার, আত্মীয় স্বজন আমাদের উপরে ডিপেন্ড করে, আল্লাহ না করুক আমি যদি ডিজেবল হয়ে যাই, হার্টে রিং পরাইছে, ব্রেন স্ট্রোক হয়েছে, পা চলে গেছে, এইরকম অসংখ্য মানুষ যারা আগে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো, ডিসএবিলিটির কারণে এখন বেকার হয়ে রয়েছে না? হ্যাঁ, তো পরিবারটা কিভাবে চলবে? এরপরে যদি আমি নাই থাকি, ধরেন আমি কোনো কারণে আল্লাহ না করুক অ্যাবসেন্ট হয়ে গেলাম, তো আমার ফ্যামিলিটার কি অবস্থা হবে? বা আমি অবসর গ্রহণ করার পরে আমি কর্মক্ষম হয়ে গেলাম বা অবসরে চলে গেলাম, তখন আমার যেই পরিমাণ ইনকাম, এই ইনকাম তো থাকবে না। এটার প্রোটেকশন কি? এটাকে বলে পারিবারিক আর্থিক নিরাপত্তা। আমাদের কোম্পানিতে কয়টা প্রোডাক্ট আছে? 29টা প্রোডাক্টের জায়গায় যদি 49টা প্রোডাক্টও থাকে, প্রত্যেকটা প্রোডাক্টই পারিবারিক আর্থিক নিরাপত্তা। এবার সেটা হজ বিমা হোক, দেনমোহর বিমা হোক, পেনশন বিমা হোক, শিক্ষা বিমা হোক, হোয়াট এভার, যেই বিমাই হোক, প্রত্যেকটা বিমা কি বিমা? পারিবারিক আর্থিক নিরাপত্তা বিমা। 3টা কাজ পৃথিবীতে কোনো মানুষ কখনো নিজের জন্য করে না, নিজেকে টার্গেট করে করে না। 1 নাম্বার ইনভেস্টমেন্ট, 2 নাম্বার সেভিংস, 3 নাম্বার অ্যাসেট। এটা উদ্দেশ্যই থাকে পরিবার, আত্মীয় স্বজন। আমি থাকলেও যেন পরিবার সহ এনজয় করতে পারি, আমি না থাকলে যেন আমার পরিবারটা পথে না বসে। ইয়েস অর নো? এখানে বিমা আছে? হ্যাঁ, তাইলে আমাদের প্রথম অ্যাপ্রোচটাই তো ভুল। এতদিন যে কাজ করতেছি, ভুল ধরা খাইছে। হ্যাঁ, কাজ করতে হবে কোথায়? অ্যাওয়ারনেসে। এখন আপনি যত বৃহৎ গোষ্ঠীকে অ্যাওয়ারনেস তৈরি করতে পারবেন, আপনার মার্কেটটা তত বড়, আপনার মার্কেট তত বড়, তত স্ট্রং। এবার তাহলে 2টা কাজের একটাই সমাধান। 2টা কাজের অথেন্টিক সমাধান কয়টা? একটা বিমার মধ্যেই তো স্বাস্থ্য বিমা এবং মূল বিমা 2টা একসাথেই তো নেওয়া যায়, নেওয়া যায় না? এরপরে সে কিছু অ্যাপ্লিকেশন দিল, সে কিছু কমপ্লেইন দিল যে আমি তো জানি বিমা কোম্পানিতে টাকা পয়সা পাইতে অসুবিধা, এখন 2টাই তো আমার প্রয়োজন, না আমি করতেছি না ভাই, আগে একবার করছি এই সমস্যা, বা ওই কোম্পানিতে করছি এই সমস্যা। সে তো তার মনের কথাগুলো বলবে না? বলবে কিনা বলেন? এখন এই সে 5টা প্রবলেম বলল, এই 5টা প্রবলেমের যুক্তি সঙ্গে সে বলল যে বিমা কোম্পানি টাকা দেয় না, ক্লেম দেয় না, ম্যাচুরিটি দেয় না, এজেন্টরা টাকা মেরে দেয়, এটা সেটা। এগুলার বাহিরে কি আর কিছু বলে? এগুলা বলল। এগুলার গ্রহণযোগ্য, বিশ্বস্ত, অথেন্টিক অ্যান্সার, প্রবলেম সলিউশন আপনার কাছে আছে না নাই? বলেন।
এটা কি মুখে বলতে পারবেন না দেখাই দিবেন? ইনস্ট্যান্ট রেজাল্ট। কিন্তু আপনি যদি একটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে না পারলেন এই দুইটা বিষয়ের উপরে, আপনি সারা জীবন তার কাছে জ্ঞানর করলেন, সে ভিক্ষা দিব, সে তো বীমা করবে না। বলবো যে ভাই একটা অন্তত 1000 টাকার ডিপিএস নিলে লোক আর আমার কাছে আসবে না। বুঝছেন বিষয়টা? তাহলে কি ব্যবসা হচ্ছে? ওটা তো ব্যবসা হচ্ছে না। কেন বীমা কোম্পানির লোকজনকে মানুষ আন্ডার এস্টিমেট করে? বুঝে আসছে ভাই? হ্যাঁ, আপনি মূল জায়গায় কাজ না করে যদি উল্টাপাল্টা জায়গায় কাজ করেন তো মানুষ তো এরকম মনে করবেই। দেখেন, আমি আপনি মার্কেটিং করি, দুনিয়াতে কি আমি আপনি মার্কেটিং করি না? সব মানুষই করে। আমি আপনি বিক্রি করি একটা বীমা, কিন্তু কিনি কত হাজার জিনিস। প্রত্যেক দিন কত জিনিস কিনি, জামা জুতা থেকে শুরু করি, মোবাইল টুপি থেকে শুরু করে কত জিনিস ক্রয় করি আমরা। মাছ তরকারি শাক সবজি, রিক্সার ড্রাইভার বাসের ড্রাইভার, কত মানুষের সাথে প্রত্যেক দিন আমি আপনি লেনদেন করি কিনা? মানুষকে কি এমনি এমনি টাকা দিয়ে দেই? হ্যাঁ, আমি আপনি কত হাজার মানুষের নাকানি সুবানি খাওয়াইতেছি একটা জিনিস কিনতে যাই। মানুষ আমার আপনার থেকে এত সহজে কিনবে, এটা কেমনে আশা করেন? ভাই, মানুষ আপনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিনবে, আপনি সঠিকভাবে কাজ করেন। কিভাবে? সঠিকভাবে কাজ করেন। এখন এইভাবে কাজ করতে হইলে তো স্কিল লাগবে, যোগ্যতা লাগবে, দক্ষতা লাগবে। কি লাগবে? দক্ষতা লাগবে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতে হলে আপনাকে আউটস্ট্যান্ডিং দক্ষতা লাগবে, স্কিল হইতে হবে আপনাকে। এই জায়গাটাতে আমরা নিজেকে ইমপ্রুভ করতে চাই না। এই জায়গাটাতেই আজকে আমরা সবাই কমিটমেন্ট করছি, আমরা শুধু এই একটা জায়গায় ডেভেলপ হব, বাকি সব অটো হয়ে যাবে। বাকি সব কি হয়ে যাবে? অটো হয়ে যাবে। বুঝে আসছে? এখন ধরেন এবার আপনি অ্যাওয়ারনেস তৈরি করলেন। অ্যাওয়ারনেসে কিভাবে করলেন? এটার অনেকগুলা মডেল আছে। এটা আমরা আমাদের বেসিক কোর্সে আলোচনা করেছি। আমাদের লাস্ট ক্লাসে পাইছেন না সব আলোচনা? ক্লাস 3-তে এগুলার আলোচনা পাইছেন কিনা? তাহলে আর আজকে রিপিট করব না। এরপরে এখান থেকে এঙ্গেজমেন্ট আসবে। এঙ্গেজমেন্ট কি? ধরেন স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা, পারিবারিক আর্থিক নিরাপত্তার উপর আমরা ক্যাম্পেইন চালাইলাম, আমরা জুমে মিটিং করলাম, ফেসবুক লাইভ করলাম, এটা করলাম সেটা করলাম, ঠিক আছে না? এরপরে ধরেন আমরা প্রোগ্রাম ডাকলাম। কি ডাকলাম? প্রোগ্রাম ডাকলাম। বা আপনি একটা কোর্স আয়োজন করলেন যে এই দুইটার উপর আলোচনা করব। আপনার এখানে লোক আছে কত হাজার? 6000। এখন যখন একটা অ্যারেঞ্জমেন্ট করছেন 6000 লোক একসাথে আসবে না, হয়তো অনলাইনে অফলাইনে করলেন, 500 লোক আসলো। কত লোক আসলো? ওই 6000 থেকে 500 জন এঙ্গেজমেন্ট হয়েছে। কি হয়েছে? এঙ্গেজমেন্ট হয়েছে। এবার এঙ্গেজমেন্ট হওয়ার পরে আপনি এবার সোনালী লাইফের বিস্তারিত তাকে খুলে বললেন যে 36টা কোম্পানি থেকে কেন সোনালী আলাদা, সোনালীর কি কি বিউটি আছে, প্রফিট কেমন দেয়, শরিয়া মুক্ত শরিয়া সম্মত কিনা। ভাই, প্যাকেটে যা আছে রেখে দেই, এইদিকে মনোযোগ দেই না? একটু 2 মিনিট সময় দিব প্যাকেট দেখার জন্য? আচ্ছা, ওকে ওকে, গুড। হ্যাঁ, এখন আসেন, এইবার এই এঙ্গেজমেন্টে যখন সে আসলো, কাছাকাছি আসলো, আপনার কোথায় আসলো? কাছাকাছি। এবার কাছাকাছি আসছে, আর এইবার আপনি আরো বেশি কথা বলার সুযোগ পাইছেন না? এতদিন সে আপনাকে ইমুতে দেখছে, হোয়াটসঅ্যাপে দেখছে, ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, এখন সে আপনার কাছাকাছি আসছে। আসার পরে সুখ দুঃখের কথা বলছেন, ক্যালকুলেশন করছেন, সব করছেন। এই এঙ্গেজমেন্টের পরে আমরা একটা বড় ভুল করি। কি করি জানেন? আমরা অডিয়েন্সকে কাস্টমার মনে করি, কাস্টমারে কিছুই মনে করি না। এই জায়গাতে ধরেন আপনি যুদ্ধ করতে নামছেন, আপনি প্রচুর পরিমাণে ট্রেন আপ লোক, আপনার অনেক প্রশিক্ষণ আছে এবং অত্যাধুনিক অস্ত্রও আছে। এখন সরাসরি আপনি যখন যুদ্ধের ময়দানে নামছেন, নামার পরে আপনার দলের লোক আর শত্রুপক্ষের লোক, আপনি এখন আপনার মাথা ঘুরে গেছে। এখন কে আপনার দলের লোক আর কে শত্রুপক্ষের লোক আপনি চিনেন না। আপনি এই অবস্থায় কি করবেন? গুলি করি প্রতিপক্ষ মারার থেকে তো নিজের লোক বেশি মারবেন, ঠিকই না? এই মার্কেটিং এর লোকজন আমরা এই জায়গায় মিস্টেক বেশি করি। অডিয়েন্সকে কাস্টমার মনে করি, কাস্টমারে কিছুই মনে করি না। এই কারণে মাইকেল জ্যাকসনের মতো দৌড়াই বেশি, আগ্রহী কম। দেখেন না স্টেজের মধ্যে মাইকেল জ্যাকসন যে ডান্স দেয়, যে দৌড়াইতেছে কিন্তু আসলে সে এক জায়গাতেই।
আমরাও এরকম দিন নাই রাত নাই পরিশ্রম করতে করতে ব্যাগ একটা কাঁধের মধ্যে নিয়া, মানে ইন্স্যুরেন্সের লোক মার্কেটিং এর লোক দেখলেই চিনা যায়। ঠিক আছে, সকালবেলা তো টাই টুই পুরা পরিপাটি থাকবে, একদম পুরা জেন্টলম্যানের মতো, যেমন একটা বারাক ওবামা। দুপুরে আস্তে আস্তে টাই হস হইতে থাকবে। এঙ্গেজমেন্ট, এখন এঙ্গেজমেন্টটা বুঝছেন? আমি যখন অ্যাওয়ারনেস করব, অ্যাওয়ারনেসের ভিতর থেকে যখন আমি প্রোগ্রাম অ্যারেঞ্জ করব, এবার সেটা অনলাইনে করি সেটা অফলাইনে করি, যেভাবেই করি, যেই মানুষগুলো আমার ডাকে সাড়া দিবে, কি করবে? সাড়া দিবে। ওই মানুষগুলাই আমার সাথে এঙ্গেজ। যখন একটা মানুষ আমার সাথে এঙ্গেজ হবে, তখন আমি তাকে আমার সিস্টেম, সার্ভিস, ক্লেইম আমি সব কিছু বুঝাবো। বুঝানোর পরে পরের ধাপটা হচ্ছে সাবস্ক্রিপশন। এই এঙ্গেজমেন্টের কিছু লোক তখন এবার জানতে চাবে, ভাই কোন বিমার কি সুবিধা, শিক্ষা বিমা কি, পেনশন বিমা কি। তার মানে সে কোথায় গেল? সাবস্ক্রিপশনে, যে আপনার প্রিমিয়াম কত, কত টাকার বিমাতে রিস্ক কাভারেজ কত আসে। সাবস্ক্রিপশনের অংশটা হইল তখন আমরা যাব ফর্মের মধ্যে, যে আমাদের একটা প্রস্তাবপত্র আছে, ছবি লাগে, ভোটার আইডি লাগে, নমিনির ডকুমেন্টস লাগে। এই পুরা কাজটা কোথায় করব? সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন হওয়ার মানে কি সে পলিসি করে ফেলেছে? না। এর পরে হইল পারচেজ। সাবস্ক্রিপশনের পরে এই সাবস্ক্রিপশন থেকে পারচেজের মাঝখান দিয়ে অবজেকশন হ্যান্ডেল করতে হয়। কি হ্যান্ডেল করতে হয়? অবজেকশন হ্যান্ডেল করতে হয়। অনেক প্রবলেম আসে, অনেক বিষয় জানা শোনার বিষয় আসে। আবার অনেকে আবেগের বশত 10 লাখ টাকার বিমা নিয়ে নেয়, পরে বাড়িতে যাই দেখে যে না এটা তো চালাইতে পারবো না, তখন আবার এটার এসে মিনিমাইজ করে যে না ভাই 5 লাখ টাকার দেন, বা 5 লাখ টাকার করে ফেলছে আমাকে এটা 2 লাখ টাকার করে দেন। এই সমস্ত কিছু হয় কোথায়? সাবস্ক্রিপশনে। কোথায়? যখন সে কিনে ফেলছে, টাকা জমা দিয়ে ফেলেছে, এরপরেও কি পারচেজ হয়ে গেছে? আংশিক। তার ফোন কল হইতে হবে। কি হইতে হবে? ফোন কল হইতে হবে। ফোন কল হওয়ার পরে এভরিথিং ওকে হওয়ার পরে ওই লোকটা আমার কাস্টমার। বুঝে আসছে বিষয়টা? তাহলে আমাদের শুরু করতে হবে কোথা থেকে? এখন অ্যাওয়ারনেসে যদি আমরা কেউ ভুল করি, ভুল অ্যাওয়ারনেস দেই, বা অ্যাওয়ারনেসটা নাই বুঝি, তাহলে যেই মার্কেটিংটা আমরা করতেছি, এই মার্কেটিং দিয়ে সারা জীবন 2-1টা পলিসি আসবে, কোন রকম আমি সারভাইভ করতে পারবো। কি করতে পারবো? মাসে 10,000, 20,000, 50,000 টাকা ইনকাম হবে, দ্যাটস এনাফ। কিন্তু আপনি যদি এই গেম না বুঝেন, এই জায়গাটা না বুঝেন, আপনার দ্বারা কি 5,000, 10,000 পলিসি বিক্রি পসিবল হবে? আর যদি আপনি এই কাজ করতে পারেন, অ্যাওয়ারনেসের কাজটা ঠিক মতো করতে পারেন, বাকি কাজগুলা কিন্তু ইজি। বাকি কাজগুলা ইজি। এখন পারচেজের পরে কি? মানে 10 ঘন্টার একটা ট্রেনিং, শুধু এই 8টা বিষয়, তাও প্রাথমিক ধারণা নেওয়ার জন্য। এটার বিষয়ে একদম প্রাথমিক লেভেলের ধারণা পাইতে হইলে মিনিমাম আপনাকে এটার যে মেকানিজমটা 10 থেকে 15 ঘন্টা শুনতে হবে। অ্যাওয়ারনেস কয় ধরনের হয়? অ্যাওয়ারনেসের ধাপগুলা কি কি? অ্যাওয়ারনেস শুরু করব কিসের থেকে? কোন পর্যায়ে আসলে আমি বুঝবো যে একটা লোক আমার অ্যাওয়ারনেসে কনভিন্স? তাহলে এগুলো অ্যানাদার টপিকস। এই বিষয়টা আপনাকে আরো ডিপ লার্নিং এ যখন আপনি যাবেন, মূল ফাংশনটাই তো স্কিলের। কিসের? স্কিলের। যদি স্কিল হন, 10,000 পলিসি ঘরে বসে করতে পারবেন। আর যদি স্কিল না হন, ভাই রাস্তায় দৌড়াই ব্যাগ একটা কাঁধে নিয়ে, মার্কেটিং এর যুগ কিন্তু আরো 10 বছর আগে শেষ হয়ে গেছে। ওই সময় কবে শেষ হয়ে গেছে? 10 বছর আগে শেষ হয়ে গেছে। এখন হচ্ছে স্মার্ট মার্কেটিং এর যুগ চলতেছে। কিসের? স্মার্ট টেকনোলজি, স্মার্ট মার্কেটিং। এখন আমরা চ্যাট জিপিটির যুগে আছি। ক্লিয়ার বিষয়টা? তো আসেন এই জায়গাটাতে আমরা এই উচ্ছ্বাসের পরে এরপরে হচ্ছে এক্সপানশন। একটা লোক যখনই বললো যে ভাই সোনালী ভালো, চমৎকার প্রতিষ্ঠান, আপনিও ভালো, আপনার সার্ভিসও সন্তুষ্ট, সোনালীর সার্ভিসও সন্তুষ্ট, তখনই আসবে কি? এক্সপানশন। মানে এইবার তারে একটা ডিপিএস নিছে, এইবার তারে আমি আরেকটা পলিসি দিব, আরেকটা পলিসি দিব, বাচ্চা কাচ্চা আছে শিক্ষা বীমা দিব, পেনশন বীমা দিব। বুঝে আসছে?
এইবার আসেন, এক্সপানশন করলাম, কিছু পলিসি নিছে, এরপরে রিটেনশন। এটা কি একদিন 2 দিনের খেলা না 10 বছর? এই লোকটাকে টিকাই রাখতে হবে কিনা? এই 10 বছর তার সাথে, তার পরিবারের সাথে আমার একটা গুড বন্ডিং, গুড রিলেশন ইস্টাবলিশ করতে হবে। 5 কিস্তি বিমা নিছে, 2 বছর পরে সে যখন একটা টাকা পাইলো, তার কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়লো না কমলো? এই গ্রাহকদের থেকে কেউ ক্লেম পাইলো, কনফিডেন্স বাড়লো না কমলো? মানুষজন সার্ভিস যখন পাওয়া শুরু করবে, তখন আসবে অ্যাডভোকেসি। তখন আসবে কি? অ্যাডভোকেসি। অ্যাডভোকেসি মানে কি? গ্রাহক আপনার পক্ষ হয়ে কথা বলা শুরু করবে। কিভাবে শুরু করবে? বলবে যে ভাই, আমি এই দুলাল ভাইয়ের সাথে পলিসি নিছিলাম সোনালী লাইফের। সোনালীও চমৎকার কোম্পানি, দুলাল ভাইও ব্যক্তি হিসাবে ভালো, অনেস্ট ম্যান, এবং কোনো রিস্ক নাই। এই দুলাল ভাই যে তার 10 জন গ্রাহক তার অ্যাবসেন্সে মানুষের কাছেই কথা বলতেছে, এটা কি দুলাল ভাই দেখতেছে? ওখানে উনি উপস্থিত আছে। মানে আমার আপনার অ্যাবসেন্সে যখন আমার আপনার 5-6 হাজার মানুষ পাবলিকলি কথা বলা শুরু করবে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভোকেসি। যেদিন আমার ব্যবসাটা অ্যাডভোকেসিতে যাবে, রিয়েলি ওই দিন মাত্র আমার ব্যবসা শুরু। বুঝে আসছে বিষয়টা? ওই দিন আমার ব্যবসা কি শুরু। ওই দিন আমি চাইলেও কি আমার ব্যবসা বন্ধ করতে পারবো? হ্যাঁ, আমার উপস্থিতিতে, আমার অনুপস্থিতিতে ব্যবসা তো হইতেই থাকবে। ইয়েস অর নো? যাইতে চাই, করতে চাই ওই বিজনেস, হবে ইনশাল্লাহ। ভাই, এই অ্যাডভোকেসি জার্নিটা পর্যন্ত আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস থেকে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সারা বাংলাদেশে যদি 100 জন মানুষ তৈরি করতে পারি, কতজন? 100 জন। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির ইতিহাস চেঞ্জ হয়ে যাবে, জিডিপি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশির দরকার নাই। কতজন লাগবে? 100 জন লাগবে। রেডি আছি আমরা? তাহলে আমরা এই জিনিসটা নিয়ে আমরা আরো ইন ডিটেলস আলোচনা করব। আমাদের বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে আমাদের একদম প্রাথমিক ডোজ। এটা আমাদের কি একদম প্রাথমিক লেভেলের নলেজ। এখন বলে ভাই আজকে 5 বছর কাজ করি, প্রাথমিকই যদি এইরকম হয় তাহলে পরের গুলার কি অবস্থা? একটু লেগে থাকতে হবে তো। আপনি মাসে 10,000 ইনকাম করেন আর 10 লাখ ইনকাম করবেন, দুইটার নলেজ আর স্কিলের লেভেল কি এক হবে কখনো? ইম্পসিবল, এক হবে না ভাই। তো ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা এই ফানেলটা আমরা বাস্তবায়ন করব। আমরা শুরু করব কোথা থেকে? অ্যাওয়ারনেস থেকে। ব্যবসা শুরু হবে কোথা থেকে? এই যে এক একটার মধ্যে এক একটা দাগ আছে, দেখছেন ভিতরে কিছু লেখা আছে, এগুলার নিয়ে যদি অ্যানালাইসিস করতে যাই, এখানে হিউজ লম্বা টপিকস আছে এগুলার মধ্যে। ঠিক আছে? তো এখন আমরা পরের ইয়েটাতে আসি। আমরা প্রথম বিষয়টা হচ্ছে আপনার এটা 1-2 বছরের মধ্যে যে আমরা পারবো, কিভাবে পারবো? প্রথম আমরা 3 মাস, 1 কোয়ার্টার যদি আমরা শুধু অ্যাওয়ারনেসে আমরা স্কিল হই। কিসে স্কিল হই? মানে 2 বছরে আপনি এই 6,000 ব্যক্তি একজনও আপনার থেকে বাদ যাবে, এটা কি পসিবল? ওই টার্গেট অডিয়েন্স থেকে শুরু করি, যেইভাবে আপনার কমিউনিটি তৈরি করবেন। কেউ হয়তো আজকে আপনার সাথে পলিসি করবে, কেউ 2 বছর পরে পলিসি করবে। আপনার অ্যাক্টিভিজম, আপনার পেশাদারিত্ব, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যদি ঠিক থাকে, এখানকার একটা ব্যক্তিও কি অন্য জায়গায় পলিসি করবে? বুঝে আসছে বিষয়টা? তাইলে এখন আপনি এই পুরা কোর্স, এই 6,000 গ্রাহক, 6,000 থেকে 10,000 পলিসি করা, আপনি কি 2 বছরে কমপ্লিট করবেন না 5 বছরে কমপ্লিট করবেন? ইটস আপ টু ইউ। এটা কার উপরে ডিপেন্ড করবে? আপনার উপরে, আপনার পেশাদারিত্বের উপরে, আপনার প্রফেশনালিজমের উপরে ডিপেন্ড করবে। এখন আমরা বেসিক কোর্সের ডিজাইনটা এমন ভাবে করেছি, আপনি যদি এটা 2 থেকে 3 বার রিপিট করেন, আর যেই কাজগুলো আমি দেখাইলাম এই কাজগুলো আপনি কন্টিনিউয়াসলি করেন, ভাই এ ডাউট থাকার কথা যে এই পরিমাণ রেজাল্ট আসবে না। তো ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি, আমরা বেশি সময় হয়তো পাবেন না, আপনার যার টিম আছে এখানে, আপনারা দ্রুত হয়তো রেজিস্ট্রেশনটা দ্রুত ওকে করে নিতে পারেন এই সপ্তাহের মধ্যেই যদি সম্ভব হয়।
এই সপ্তাহের মধ্যে এঙ্গেজ করে নিতে পারেন। আমরা আরো এক্সট্রা অর্ডিনারি লেভেলের কিছু ট্রেনিং ডিজাইন করেছি, যেগুলোর আমরা আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি এগুলো আমরা রিসেন্টলি আপনার এখানে হাই কোয়ালিফাইড লোকজন তৈরির জন্য, হাই প্রফেশনাল লোক তৈরি করার জন্য আমরা এই ইনিশিয়েটিভগুলো নিয়েছি। আশা করি ইনশাল্লাহ আপনারাও সাথে থাকবেন এই জার্নিতে। আজকে আমাদের এই সেশন আমরা এখানেই শেষ করতেছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।